সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো রয়েছো, সুস্থ রয়েছো, সুন্দর রয়েছো। যেমনটা কথা দিয়েছিলাম, আজকে আরো একটি হিসাব বিজ্ঞানের আড্ডা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি, এবং আমার সাথে রয়েছে রবি 10 মিনিট স্কুল। আর এই ক্লাসটি হচ্ছে আমাদেরকে এই ক্লাসটিতে সাপোর্ট করেছে গুড লাক স্টেশনারি। সো কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসের মূল বিষয়বস্তু কি হতে যাচ্ছে, বা আজকের এই ক্লাসে মূলত আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করি। সো আশা করি সকলেই ক্যাপশন দেখে বুঝতে পারছো যে আজকের এই ক্লাসে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রিমেম্বার, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আমাদের যতগুলো সৃজনশীল আসে তার ভিতর কিন্তু চূড়ান্ত হিসাব অর্থাৎ সৃজনশীল কিন্তু আমাদের মাস্ট অ্যান্সার করতে হয়, এবং ঠিক একই বিষয় কিন্তু আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্ষেত্র। সো অনেকেই আসলে যে বিষয়টি বুঝে না সেটা হচ্ছে এই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, এই দুটো পত্রেই আসলে আর্থিক বিবরণী রাখার যৌক্তিকতাটা কি, বা আর্থিক বিবরণী নামক যে একটি অধ্যায়, এটি দুটো পেপারে কেন। তো প্রথমত একটি বিষয় বলে নেওয়া প্রয়োজন, আমরা সকলেই জানি ব্যবসার বেশ কয়েক রকম প্রকারভেদ রয়েছে। তো এর ভিতর একটি প্রকারভেদ হচ্ছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, আর একটি প্রকারভেদ হচ্ছে কোম্পানি ব্যবসায় প্রতিষ্ঠান। আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যেই আর্থিক বিবরণীটি আমরা আলোচনা করে থাকি সেটা মূলত এক মালিকানা অথবা অংশীদারি নিয়ে, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বেসিক্যালি। আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করে থাকি সেটা হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে। সো হিসাব বিজ্ঞানের এই আড্ডায় তোমাদের সকলকে আবারও স্বাগতম। যারা নতুন এই লাইভ ক্লাসটিতে জয়েন করলে, আমরা কেবলই শুরু করলাম আজকের এই লাইভ ক্লাসটি। আজকের এই ক্লাসে আরো অনেক কথা হবে, হিসাব বিজ্ঞানের অনেকগুলো বিষয় নিয়ে হবে। তবে তার আগে একটি বিষয় বলে নেই, আজকের এই ক্লাসে মূলত আমরা কি কি শিখতে যাচ্ছি। আজকের এই ক্লাসটি এসএসসির জন্য নয়, এইচএসসির জন্য। অর্থাৎ যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবে, জানি না কখন দিবে, এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিবে, আগামী বছর যারা দিবে, অথবা যারা নিউ ফার্স্ট ইয়ার, তাদের জন্য এই পুরো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ক্লাসগুলো আমাদের রবি 10 মিনিট স্কুল ইউটিউব চ্যানেলও পরবর্তীতে পাওয়া যাবে। তো আজকের এই ক্লাসে আমরা শিখব আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণী কেন দরকার হয়। এরপর আজকের এই ক্লাসে আমরা বিশদ আয় বিবরণী নিয়ে শিখব। আমরা বিশদ আয় বিবরণীর একটি বিশাল ছক দেখতে পাই আমাদের বইতে। এই বিশাল ছকটি নিয়ে আমরা খুবই ক্লিয়ার কাট আলোচনা করব, যেটা আমরা মূলত বইতে পাই না। একদম সহজ করে দিব, মানে জাস্ট এই ক্লাসটা একটু ভালো মতো দেখো তোমরা সবাই, একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে আর্থিক বিবরণী। আর এরপর আমরা কিছু ট্রিকি আইটেম দেখব। তো আমি যে জিনিসটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই আর্থিক বিবরণী অধ্যায়টি যেহেতু তোমাদের অনেকের কাছেই পরিষ্কার নয়, বা অনেকের কাছেই এই অধ্যায়টি কঠিন মনে হয়, সেহেতু এই আর্থিক বিবরণীর উপর এই সপ্তাহে আমি 3টি ক্লাস নিতে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে এই ক্লাসের পার্ট 1 অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মূলত আমরা বিশদ আয় বিবরণী নিয়ে কথা বলবো, এবং বিশদ আয় বিবরণীর খুঁটিনাটি যাবতীয় যত কিছু আছে সবগুলো নিয়ে আজকের এই ক্লাসে আমরা কথা বলবো। সো একদম শেষ পর্যন্ত সকলে ধৈর্য ধরে ক্লাসটি দেখো। আর ক্লাস চলাকালীন তোমাদের যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি চেষ্টা করবো তোমাদের সকলকে কমেন্ট বক্সে উত্তরটি দেওয়ার জন্য। সো চলো শুরু করা যাক। আর্থিক বিবরণী কি? প্রথম প্রশ্ন, আর্থিক বিবরণী কি? আমরা স্কুলে পড়েছি, এখন কলেজে পড়ছি, রাইট? সো আমাদের কি করা হয় বলতো? একটি সেমিস্টার শেষে আমাদেরকে আমাদের রেজাল্ট কার্ড দেওয়া হয়, বা আমাদের পুরো সেমিস্টার জুড়ে আমাদের কিরকম পারফরমেন্স সেটার একটি দলিল আমাদেরকে দেওয়া হয়ে থাকে। সো বার্ষিক পরীক্ষা আমরা অ্যাটেন্ড করেছি, রাইট? আমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী প্রত্যেকটা ক্লাসে আমরা কি করতাম? বার্ষিক পরীক্ষা দিতাম, এবং বার্ষিক পরীক্ষা শেষে আমাদেরকে একটি লম্বা রেজাল্ট কার্ড দেওয়া হতো, যেখানে হয় আমরা ডাব্বা পেতাম, না হয় অনেকে আছে যে এ প্লাস পেতো, অনেকে আছে 90, 100 এরকম পেতো। তো অনেকে খুব ভালো রেজাল্ট করতো, আবার অনেকে কি হতো বলতো? অনেকের রেজাল্ট খুবই পচা হতো। সো আমি যেটা করতাম, আমি হচ্ছে রেজাল্ট কার্ড লুকিয়ে রাখতাম, আমি রেজাল্ট কার্ড কিন্তু আমার বাবা মাকে দেখাতাম না। ওকে, সো তোমরা কিন্তু আবার এরকমটা করো না, বাই দ্য ওয়ে। এখন এই যে রেজাল্ট কার্ড, এই রেজাল্ট কার্ড আসলে কি মিন করে? এই রেজাল্ট কার্ড মিন করে সারা বছর ধরে আমাদের পড়াশোনা কিরকম হয়েছে, আমাদের পারফরমেন্স কিরকম, কোন সাবজেক্টে আমরা কত পেয়েছি, এটা দ্বারা মিন করে যে আমাদের ওই সাবজেক্টের উপর দক্ষতা কিরকম। আবার এটাও মিন করতে পারে যে আমরা কতটুকু সিনসিয়ারলি পড়েছি, বা কতটুকু মনোযোগ দিয়ে পড়েছি। কারণ একটা স্টুডেন্ট আসলে যদি মনোযোগ সহকারে বুঝে পড়ে তাহলে তার মার্কস ভালো পাওয়া উচিত। তো এই আর্থিক বিবরণী আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রেজাল্ট কার্ড। তো আর্থিক বিবরণীকে যদি আমাদের সাথে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে বেসিক্যালি যদি আমাদের সাথে তুলনা করা হয়, তাহলে আর্থিক বিবরণী হবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের রেজাল্ট কার্ড। কারণ ব্যবসা আমাদের যেমন একটি
একটি মানে কি বলবো যে পড়াশোনার একটি ক্লাস রয়েছে, ক্লাস 6, 7, 8, ঠিক তেমনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এরকম একটি কনসেপ্ট রয়েছে যেটাকে আমরা বলি কি হিসাবকাল। সেটাকে আমরা কি বলি? হিসাবকাল। তো এই হিসাবকাল একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি ব্যবসা প্রতিষ্ঠান পুরো হিসাবকাল জুড়ে কিরকম পারফরমেন্স করে সেটা বোঝা যায় তাদের আর্থিক বিবরণী দেখে। বুঝতে কষ্ট হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, বা কারো কাছে কি এই পুরো বিষয়টা কঠিন মনে হচ্ছে, আরো ক্লিয়ার করে দিই। আমরা যেমন এক এক ক্লাসে আমরা এক এক রকম ফলাফল করে থাকি, একটি ব্যবসা প্রতিষ্ঠান এক এক বছর অর্থাৎ এক এক হিসাবকালে তাদের পারফরমেন্স এক এক রকম হয়ে থাকে। তো একটি ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে বুঝবে যে তারা কি ভালো করছে নাকি খারাপ করছে? এই জন্য তাদের একটি রেজাল্ট কার্ড দরকার হয়, এবং এই রেজাল্ট কার্ডের জন্য আমরা কি করে থাকি? হিসাবকাল শেষে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি, এবং এই আর্থিক বিবরণী আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত অনেক পক্ষ রয়েছে, অনেক পক্ষ, মালিক রয়েছে, দেনাদার রয়েছে, বিনিয়োগকারী রয়েছে, পাওনাদার রয়েছে, সরকার, কর কর্তৃপক্ষ, সবাই জানতে চায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের পারফরমেন্স কিরকম হয়েছে, ভালো নাকি মন্দ। তো এই ভালো বা মন্দ এই পারফরমেন্স কিরকম তা জানার জন্য আমরা কি করে থাকি? আমরা একটি হিসাবকাল শেষে সেই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। তো আর্থিক বিবরণীর একদম প্রথম যে ধাপটা, সর্বপ্রথম ধাপ, এই প্রথম ধাপটাই হচ্ছে আমাদের জন্য বিশদ আয় বিবরণী। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে আর্থিক বিবরণী কেন প্রস্তুত করি? আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করি সংশ্লিষ্ট পক্ষকে হিসাব তথ্য সরবরাহ করার জন্য। অর্থাৎ আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত অনেক রকম পক্ষ থাকে, তাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এই বছর ভালো করেছে নাকি খারাপ করেছে, নাকি কিরকম করেছে, এটা তাদেরকে আমরা জানাতে চাই আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমি অলরেডি দিয়ে ফেলেছি। আর্থিক বিবরণী কয়টা হয়? আর্থিক বিবরণী হয় 4টা। আমরা সকলেই জানি আর্থিক বিবরণী কয়টা? 4টা। তো প্রথমটি হচ্ছে বিশদ আয় বিবরণী, যেটি এই ক্লাসে আমরা দেখতে যাচ্ছি। আমরা বিশদ আয় বিবরণী একদম বেসিক থেকে শুরু করব। যাদের একেবারেই প্রবলেম রয়েছে বা বুঝতে সমস্যা হয় তারা এই ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখো। তো বিশদ আয় বিবরণী নিয়ে আজকে আমরা কথা বলবো। এরপর আমরা কথা বলবো মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে তার পরবর্তী ক্লাসগুলোতে। আর আর্থিক বিবরণী কয়টা আমি বলেছি? 4টা। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। তো নগদ প্রবাহ বিবরণী শুধুমাত্র আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয়, এবং সেইটা নিয়েও আমরা বেশ কয়েকটি লাইভ ক্লাস পরে আমরা আলোচনা করব। তো বিশদ আয় বিবরণী কি? এক একটা ব্যবসায়, প্রতিটা ব্যবসায়ের ক্ষেত্রেই প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। আর আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা আমরা কিভাবে বের করি? আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা বের করি সারা বছর ধরে অথবা একটি সারা হিসাবকাল জুড়ে এর যত আয় হয়েছে সেই আয় থেকে আমরা বাদ দিয়ে থাকি কত ব্যয় হয়েছে, রাইট? সো মুনাফার টেকনিক কি বা মুনাফার সূত্র কি? মুনাফার সূত্র হলো আয় মাইনাস ব্যয়। তো এই আয় মাইনাস ব্যয়, এই যে মুনাফা বা মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যে আমরা মুনাফা পাই, এটাকে হিসাব বিজ্ঞানে আরেকটি বিশেষায়িত নাম দেওয়া হয়, আরেকটি স্পেশালাইজড নাম দেওয়া হয়, যেটাকে মূলত আমরা বলে থাকি নিট মুনাফা। কি বলে থাকি? নিট মুনাফা। তো আমরা বিশদ আয় বিবরণী আসলে প্রস্তুত কেন করি? আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করি যে সারা বছর ধরে আমাদের কত আয় হয়েছে সেটা দেখার জন্য, সারা বছর ধরে আমাদের কত ব্যয় হয়েছে সেটা দেখার জন্য, এবং এই আয় এবং ব্যয়ের যে পার্থক্য অর্থাৎ নিট মুনাফা এইটা কত। তো এইটা কেন জানা দরকার? কারণ হচ্ছে ব্যবসায়ের যিনি মালিক তিনি এই নিট মুনাফার উপর দাবি রাখেন। অর্থাৎ মালিক যখনই একটি ব্যবসায় স্থাপন করেন তিনি সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিট মুনাফা পাওয়ার জন্য সেই ব্যবসাটি স্থাপন করে থাকেন। অর্থাৎ ব্যবসায়ের যে প্রধান উদ্দেশ্যটি সেটি মূলত হচ্ছে এই যে একটি হিসাবকাল শেষে নিট মুনাফা অর্জন করা। আশা করছি সকলের কাছে এই বিষয়টি সোফার পরিষ্কার। আমি একটু পরে কমেন্ট করব, তবে এর আগে হচ্ছে আমরা একটু বিশদ আয় বিবরণীর কিছু খুঁটিনাটি বেসিক্স আমরা আলোচনা করে নিই। কারো কি বুঝতে সোফার কোনো প্রবলেম হচ্ছে কিনা? প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওই পারে আমার ছোট ভাইও তোমাদের সাথে ক্লাস করছে এবং সেও শিখছে, সেও আজকে এই প্রথম এই বিশদ আয় বিবরণী শিখছে। সো আশা করছি তোমাদের সাথে সাথে ও শিখছে এবং ওরও বেশ কিছু প্রবলেম রয়েছে যেটা আমরা এই লাইভ ক্লাসটিতেই আমরা সোফার আলোচনা করার চেষ্টা করছি এবং সামনেও করব। তো এই নিট মুনাফা বের করার জন্য আমাদের কি করতে হচ্ছে? আমাদেরকে আয় থেকে
আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানের যত আয় হয়েছে সেই সকল আয় থেকে আমাদেরকে সকল ব্যয় বাদ দিতে হচ্ছে। তো আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সকল আয়ের ইম্পর্টেন্স বা সকল আয়ের ক্যাটাগরি কিন্তু সমান নয়। কিছু আয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাজের সাথে ডিরেক্টলি রিলেটেড, আর কিছু আয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাজের সাথে ডিরেক্টলি রিলেটেড না, বাট স্টিল এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি আয়। তো আয়কে আমাদেরকে ক্লাসিফাই করতে হয় বিশদ বিবরণীতে, ব্যয়কেও আমাদেরকে কি করতে হয়, ক্লাসিফাই করতে হয়। তো এই যে আয়কে অনেকগুলো স্টেপে দেখানো, ব্যয়কে অনেকগুলো স্টেপে দেখানো, এইটাকে কি বলা হয়ে থাকে জানো? এটাকে বলা হয় বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। তো এই বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী আসলে আমাদের এক্সামে বেশি আসতে দেখা যায়। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী যদিও আসে, বাট বিগত সালের প্রশ্নগুলো ঘাটলে আসলে আমরা দেখতে পাই যে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী সোফার কমই এসছে। সো আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে বহু ধাপ বিশিষ্টটাই বেশিরভাগ সময় আমাদেরকে সমাধান করতে হয়ে থাকে। তো আমরা কি করি, আমরা হচ্ছে বিশদ আয় বিবরণীকে আরেকটু ব্রেক ডাউন করি, এবং ব্রেক ডাউন করে আমরা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার বা অথবা একটি হিসাবকাল শেষে আমরা নিট মুনাফা প্রস্তুত করে থাকি। তো আমরা এখন ছকটা দেখার চেষ্টা করব। বিশদ আয় বিবরণীর যে ছক, আমি নিশ্চিত, আমি 100% নিশ্চিত তোমরা অনেকেই না বুঝে শুধুমাত্র মুখস্থ করেছো অথবা বই দেখে দেখে তোমরা খাতায় লিখেছো, বাট এইটার যে কনসেপ্ট সেটাই আসলে অনেকে বুঝে না, যে এইটা কেন এই স্টেপটা আগে, কেন এই স্টেপটা পরে, বা কেন অমুক আয়টা অমুক ক্যাটাগরিতে পড়ে, এই বিষয়টা না আসলে অনেকে বুঝে না বা বোঝার চেষ্টা করে না বুঝে মুখস্থ করার ফলে আসলে যে সমস্যাটা হয় আমরা এক্সাম হলে ভুলে যাই। আচ্ছা, বিক্রয় কোন আয়ের আন্ডারে পড়বে? আচ্ছা, ব্যাংক জমার সুদ এটা কোন আয়ের আন্ডারে পড়বে? আচ্ছা, ব্যাংক জমাতিরিক্ত সুদ এটা কি পরিচালন ব্যয় নাকি হচ্ছে অপরিচালন ব্যয়? তো এই বিষয়গুলো কি হয় বলতো, আমরা এক্সাম হলে গুলিয়ে ফেলি। এই গুলিয়ে ফেলা যাবে না, আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রেখে বুঝতে হবে। সো লেটস গেট স্টার্টেড। আমাদের বিশদ আয় বিবরণী আসলে শুরুই হয় বিক্রয় থেকে। কোথা থেকে? বিক্রয় থেকে। তো এই বিক্রয় বলতে আসলে না আমরা বুঝি কি, নিট বিক্রয়। তো নিট বিক্রয় এই ব্যাপারটা আমাদেরকে আগে মাথায় রাখতে হবে যে নিট বিক্রয় কি। আমাদের পুরো ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের ব্যবসাটা যদি হয় পণ্য কেনাবেচামূলক প্রতিষ্ঠান, আমি আবারও বলছি, আমাদের ব্যবসাটা যদি হয় কোনো পণ্য কেনাবেচামূলক প্রতিষ্ঠান বা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এই বিক্রয় আইটেমটি পাওয়া যাবে। কিন্তু আমাদের ব্যবসাটা যদি হয় কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ফর এক্সাম্পল কোনো ল ফার্ম হতে পারে, অথবা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ যারা হিসাব বিজ্ঞানের উপর প্রফেশনাল, তাদের ফার্মে এই বিক্রয় আইটেমটা কিন্তু পাওয়া যাবে না। কেন? কারণ তারা তো কোনো পণ্য বিক্রয় করে না, তারা কি বিক্রয় করে? সেবা বিক্রয় করে। যেহেতু সেবা বিক্রয় করে, সেহেতু তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এই বিক্রয় হিসাব নামক হিসাবটি কিন্তু আমরা পাবো না। তাহলে আমরা কি পাবো? তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পাবো সেবা আয়। কি পাবো? সেবা আয়। তবে যেহেতু আজকের এই ক্লাসটিতে মূলত আমরা পণ্য ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, সেহেতু আমাদের স্টার্টিং পয়েন্ট কোথায়? আমাদের শুরু কোথা থেকে হবে? বিক্রয় থেকে শুরু হবে। সবার কাছে পরিষ্কার? আই গেস সবার কাছে পরিষ্কার, এবং সবাই বুঝতে পেরেছো যে বিক্রয় থেকে আসলে আমাদের স্টার্ট করতে হবে। নিট বিক্রয় বলতে আমরা কি বুঝি? আমরা পণ্য বিক্রয় করি, রাইট? আমরা পণ্য বিক্রয় করি, ধরে নিচ্ছে আমার পণ্য বিক্রয় আমার সারা বছর ধরে হয়েছে 1 লক্ষ টাকা। তো আমার ব্যবসা খুবই গরিব, আমি খুবই একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান চালাই, এর ফলে কি হয়েছে বলতো, সারা বছর ধরে আমি পণ্য বিক্রয় করেছি 1 লক্ষ টাকার। তো এর সাথে আমি গিয়ে খেয়াল করলাম যে বছর শেষে আমার কিছু পণ্য বিক্রয় হয়েছে, কিন্তু এটাকে আমি হিসাবের বইতে লিখতে ভুলে গেছি। তো হিসাবের বইতে যেহেতু লিখতে ভুলে গেছি, সেহেতু এখন আমাকে কি করতে হবে? এই বিক্রয়টাকে এখন আমার যোগ করতে হবে। সো এটাকে আমরা বলে থাকি অলিখিত বিক্রয়। কি বলে থাকি? অলিখিত বিক্রয়। ধরে নিচ্ছি এই অলিখিত বিক্রয় হচ্ছে 10,000 টাকা। তাহলে এই 1 লক্ষের সাথে এখন আমাদের কি করতে হবে? এই 10,000 টাকাকে এখন আমাদের যোগ করতে হবে। তো এখন এর সাথে আরো বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে। আরো বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট বলতে কি কি হতে পারে? আমরা অনেক সময় কি করে থাকি? আমরা বিক্রয় ফেরত করে থাকি। আমরা বিক্রয় করেছি, কিন্তু আমাদের কি হয়েছে বলতো, বিক্রি করার পর আমাদের ব্যবসার প্রতিষ্ঠানে পণ্যটা ফেরত এসছে। অনেকগুলো কারণ হতে পারে। হয়তো আমরা যে পণ্যটা বিক্রয় করেছি সেটার মান খুবই বাজে হতে পারে, অথবা সেই পণ্যটার মেয়াদ উত্তীর্ণ হতে পারে, অথবা পণ্যটা নষ্ট হয়ে যেতে পারে, পরিবহনের সময় ভেঙে যেতে পারে। অনেকগুলো কারণে কি হয়, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির পরে পণ্য ফেরত আসে।
তো এই পণ্য ফেরতকে আমরা কি করি বলতো, পণ্য ফেরতকে আমরা এখানে বাদ দেই, মানে বিক্রিত পণ্য ফেরত। এখানে কি বুঝিয়েছি আমি বলতো, বিক্রিত পণ্য ফেরত। ধরে নিচ্ছি বিক্রিত পণ্য ফেরত এসছে 10,000 টাকা। এরপর আমরা কি করে জানো, আমরা হচ্ছে অনেক সময় বিক্রয় বার্তা দিয়ে থাকি। কি করে থাকি বলতো, বিক্রয় বার্তা দিয়ে থাকি। তো এই বিক্রয় বার্তা বিষয়টা আসলে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। বিক্রয় বার্তা আসলে কি, এই বিক্রয় বার্তা কিন্তু আসলে ক্রয়ের সময় যে দেওয়া হচ্ছে বেসিক্যালি তা না। এই বিক্রয় হচ্ছে এই বিক্রয় বার্তাটা আসলে কি, আমাদের পণ্যের যে ক্রয় মূল্য সেখান থেকে আমরা যে বার্তাটা ছাড় দিচ্ছি সেইটাই আসলে মূলত হচ্ছে আমাদের এই বিক্রয় বার্তা। এটাকে আমরা কারবারি বার্তাও বলতে পারি। তো একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন, কারবারি বার্তা আমাদের হিসাবের বইতে কিন্তু অন্তর্ভুক্ত হয় না। এখন আমরা বিশদায় বিবরণীতে দুই রকম বার্তা দেখতে পাই, একটি হচ্ছে এই বিক্রয় বার্তা ক্রয় বার্তা, আরেকটি হচ্ছে আমরা অপরিচালন আয় ব্যয় আমরা আরো কিছু বার্তা দেখতে পাই, সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা। এই দুই প্রকার বার্তা কিন্তু সেম নয়। আমি আবারও বলছি, এই দুই প্রকার বার্তা কিন্তু সেম নয়। এখানে যে বিক্রয় বার্তাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কারবারি বার্তা। এটা কি বলতো, এটা হচ্ছে কারবারি বার্তা। এটা হচ্ছে পণ্য কেনা বেচার সময় পণ্যের লিস্ট থেকে বা পণ্যের যে প্রাইস ট্যাগ সেখান থেকে আমরা যেই বার্তাটাকে আমরা যে ডিসকাউন্টটা দিই সেটাকে মূলত বলা হয়ে থাকে বিক্রয় বার্তা অথবা ক্রয় বার্তা। আর অপরিচালন আয় ব্যয়ে আরো কিছু বার্তা আমরা পেয়ে থাকি, সেটা কিন্তু কারবারি বার্তা নয়, সেটা কিন্তু নগদ বার্তা। তো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সোফার আমরা সামনে গেলে এটা আরো পরিষ্কার করার চেষ্টা করব। তাহলে আমাদের বিক্রয় বার্তা আমি ধরে নিচ্ছি আরো 10,000 টাকা। সো এইভাবে করে দেখা গেল যে আমি আমার পণ্য বিক্রয় যদিও বা ছিল 1 লক্ষ টাকা, কিন্তু এই বিক্রয়টা কিন্তু প্রকৃতপক্ষে 1 লক্ষ টাকা নয়। সো এটা যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে এটা কত টাকা হয়ে যাবে বলতো, 90,000 টাকা হয়ে যাবে। তাহলে আমার পণ্য বিক্রয় অ্যাকচুয়ালি কত, 90,000 টাকা। কত টাকা, 90,000 টাকা। সবার কাছে পরিষ্কার? আশা করি সকলেই বুঝেছো। এখন নেট বিক্রয়ের সাথে আরেকটি বিষয় আসলে আমরা বাংলাতে শিখি না, কিন্তু ইংরেজিতে আমরা যখন ইংরেজিতে অ্যাকাউন্টিং করে থাকি তখন আসলে আরেকটি আইটেম বা আরেকটি বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হয়, বা আরেকটি বিষয় এখানে আছে যেটাকে আমরা বলে থাকি সেলস অ্যালাউয়েন্স। সেটাকে আমরা কি বলি, সেলস অ্যালাউয়েন্স। তো সেলস অ্যালাউয়েন্সটা আসলে কি, আমরা এই সেলস অ্যালাউয়েন্স যখন করি তখন আসলে আমরা পণ্য ফেরত দেই না। আমরা কি করি জানো, পণ্য ফেরত না দিয়ে সেই বাবদ কিছু টাকা কম দিয়ে দিই। ফর এক্সাম্পল, আমাদের কাছে কিছু নষ্ট পণ্য এসছে 10,000 টাকা। এখন নষ্ট পণ্যগুলো আমরা ফেরত দিতে পারি, এটা একটা অপশন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি পণ্য ফেরত বা বিক্রয় ফেরত বেসিক্যালি। এটা একটা অপশন হতে পারে। আরেকটি অপশন হতে পারে আমরা পণ্য ফেরত না দিয়ে আমরা টাকা কম দিব। তো টাকা কম দেওয়া মানে কিন্তু এটা অনেকটা এই অ্যালাউয়েন্স বা অনেকটা বার্তার মতো কাজ করছে, অনেকটা। তো এটাকে আমরা আসলে বাংলাতে ডিফাইন করি না, বা বাংলাতে আসলে এটার জন্য আলাদা কোনো নাম নেই। আমরা ইংরেজিতে এটাকে কি বলে থাকি বলতো, সেলস অ্যালাউয়েন্স। সেলস অ্যালাউয়েন্স। তো এই বিক্রয়, নিট বিক্রয় আমরা সোফার বের করে ফেলেছি। আশা করি সকলের কাছে এটি পরিষ্কার। আমি বোর্ডটা আপাতত মুছে দিচ্ছি। তাহলে আমাদের নিট বিক্রয় আমাদের পাওয়া শেষ। এখন আমাদের কি করতে হবে জানো, আমাদের এখন বের করতে হবে যে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেই পণ্যগুলো বিক্রি করেছি সেই পণ্যগুলো বিক্রি করতে গিয়ে আমাদের পণ্য বাবদ কত খরচ হয়েছে। ফর এক্সাম্পল, এই যে আমার কাছে একটি মার্কার দেখতে পাচ্ছ, রাইট? এই মার্কারটা বাজারে বিক্রি করা হয়েছে 50 টাকায়। ধরে নিচ্ছি আমি 50 টাকায় বিক্রি করা হয়েছে, অর্থাৎ কোম্পানি এটাকে 50 টাকায় বিক্রি করেছে এই মার্কারটি, এটি তাদের জন্য বিক্রয় মূল্য। কিন্তু এই মার্কারটি উৎপাদন করতে গিয়ে বা এই মার্কারটির পেছনে এই 50 টাকায় এই মার্কারটি বিক্রি করতে গিয়ে তাদের কিন্তু আরো অনেক খরচ হয়েছে। ফর এক্সাম্পল, তাদের এই মার্কারটি উৎপাদন করতে খরচ হয়েছে, আমি ধরে নিচ্ছি 35 টাকা প্রতি মার্কারের পেছনে। আবার এর পেছনে হয়তো বা শ্রমিকদের খরচ দিতে হয়েছে, আবার আরো আনুষঙ্গিক পরিবহন খরচ রয়েছে, আবার বিক্রয়কারীর কমিশন রয়েছে। সকল খরচ বাবদ আমি ধরে নিচ্ছি এই মার্কারটির পেছনে 40 টাকা কোম্পানির খরচ পড়েছে। তাহলে একটি বিষয় দেখো, মার্কারটি বিক্রি করেছে কত টাকায়, মার্কারটি বিক্রি করেছে 50 টাকায়। কোম্পানি বিক্রি করেছে 50 টাকায় বাজারে, আর এই মার্কারটির পেছনে তাদের খরচ কত হয়েছে, 40 টাকা। তাহলে 50 থেকে 40 বাদ দিলে এই যে 10 টাকা থাকে, এই 10 টাকাকে আমরা কি বলবো, এই 10 টাকাকে আমরা বলবো মোট মুনাফা। তাহলে আমাদের বিশদ আয় বিবরণীর প্রথম স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার 1। আমাদের স্টেপ 1 হচ্ছে মোট মুনাফা বের করা। স্টেপ 1 কি, মোট মুনাফা বের করা। তাহলে এই বিক্রয় থেকে আমাদেরকে বাদ দিতে হয় বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ আমাদের এই পণ্য উৎপাদন করতে গিয়ে আমাদের যেই পরিমাণ খরচ হয়েছে বা এই পণ্যের পেছনে বিক্রিত পণ্যের
পেছনে আমাদের যে ব্যয় হয় সেটাকে আসলে বলা হয়ে থাকে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হয় বিক্রিত পণ্যের ব্যয়, এবং এই কাজটা যখনই আমরা করি তখনই আমাদের সামনে যে ফিগারটি চলে আসে সেটাকে আসলে আমরা বলি মোট মুনাফা। সেটাকে কি বলি? মোট মুনাফা। এখন প্রশ্ন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করে থাকি। একটি বিষয় খুব সহজেই বোঝা যায় যে আসলে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা যায় বা কিভাবে আসলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। ধরে নিচ্ছি তোমার কাছে বা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বছরের শুরুতে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে 100টা মার্কার ছিল। 100টা মার্কার ছিল। সারা বছর ধরে তুমি আরো মার্কার উৎপাদন করেছো 50টা। তাহলে পুরো বছরে তুমি মোট মার্কার উৎপাদন করেছো কয়টা? 150টা, রাইট? তুমি বছর শেষে গিয়ে দেখলে তোমার কাছে 30টা মার্কার রয়ে গেছে, অর্থাৎ সারা বছর ধরে তোমার কাছে মার্কার ছিল কয়টা? 150টা। তুমি কিন্তু মার্কার বিক্রয় করো, রিমেম্বার। তাহলে তোমার কাছে সারা বছর ধরে মার্কার ছিল 150টা। বছর শেষে গিয়ে দেখলে তোমার কাছে মার্কার রয়েছে 30টা। তাহলে আমার প্রশ্ন, এই যে 120টা মার্কার, এই 120টা মার্কার কোথায় গেল? এটা কি ভূত এসে নিয়ে গিয়েছে? না, এই 120টা মার্কার কিন্তু সারা বছর ধরে তুমি বিক্রি করেছো। এখন এই মার্কার গুলোর সাথে এই যে 120টা যে মার্কার, এর সাথে যদি তুমি এর উৎপাদন ব্যয়কে গুণ করো, অর্থাৎ এই মার্কারের পেছনে তোমার যে ব্যয় হয়েছে বিক্রি করতে গিয়ে, এই ব্যয়গুলোকে যদি তুমি এটার সাথে গুণ করো, তাহলেই তুমি যে প্রাইসটা পাবে সেটাকে মূলত বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই মার্কারের পেছনে তোমার উৎপাদন বাবদ বেসিক্যালি যে খরচগুলো হয়েছে, প্রোডাকশন কস্ট বাবদ যে খরচগুলো হয়েছে, আনুষঙ্গিক খরচগুলো পরে আসবে অবভিয়াসলি। তো এই উৎপাদন খরচ বাবদ যে খরচটা হয়েছে সেই পার ইউনিট কস্টটাকে তুমি যদি 120টা মার্কারের সাথে গুণ করো, তাহলেই মূলত তুমি পেয়ে যাচ্ছ বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখান থেকে কিন্তু আসলে আমরা বের করতে পারি যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলা অ্যাকচুয়ালি কি। ফর্মুলা কিন্তু খুবই ইজি। আমাদের বছরের শুরুতে কিছু মার্কার ছিল, সারা বছর ধরে আরো কিছু মার্কার বানিয়েছি বা উৎপাদন করেছি, বছর শেষে গিয়ে দেখছি আমাদের কাছে 30টা মার্কার রয়ে গেছে। তাহলে এই যে 120টা মার্কার আমরা কি করেছি? সারা বছর ধরে বিক্রি করে দিয়েছি অবভিয়াসলি। তো এই যে যতগুলো মার্কার বিক্রি করেছি ততগুলো মার্কারের একক প্রতি উৎপাদন ব্যয়কে আমরা কি করব? এখন এর সাথে গুণ দিব। যদি গুণ দিই তাহলে আমরা কি পাবো বলতো? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলাটা খুবই ইজি। এটাকে আমরা লিখি এইভাবে, প্রারম্ভিক মজুদ যোগ করি ক্রয়, এবং ক্রয়ের সাথে আরো কিছু আনুষঙ্গিক খরচ যুক্ত হয়, প্রত্যক্ষ খরচগুলি, সেগুলোকে আমরা, তো সেই প্রত্যক্ষ খরচগুলো কি কি হয়? মজুরি। এই যে মার্কারটা যারা বানিয়েছে তাদেরকে আমাদের কি করতে হচ্ছে? মজুরি দিতে হচ্ছে। এখন এই মজুরি বাবদ আমাদেরকে সেই কস্টটা কি করতে হয়? অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে ক্রয়তে আসলে বেসিক্যালি কি থাকে? ক্রয়তে থাকে কাঁচামালের জন্য আমাদের যে খরচটা হচ্ছে, আমাদের জাহাজ ভাড়া রয়েছে, এই প্রত্যক্ষ খরচে আরো বেশ কিছু আনুষঙ্গিক খরচাপাতি আমরা কি করি? এখানে যুক্ত করি। তো এরপর আমরা কি করি? আমরা এখান থেকে সমাপনী মজুদটাকে মাইনাস করে দিই। সমাপনী মজুদটাকে যখনই আমরা মাইনাস করি তখনই আমাদের সামনে যে ব্যালেন্সটা থাকে এটাকে মূলত আমরা কি বলি বলতো? বিক্রিত পণ্যের ব্যয়। আর যখনই আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করা শেষ, বা যখনই আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করা শেষ, তখনই কিন্তু আসলে আমাদের বিশদ আয় বিবরণী স্টেপ 1, অর্থাৎ প্রথম স্টেপ কিন্তু আমাদের জন্য কমপ্লিট। সো অনেকেই এই বিষয়টি জানো, অনেকেই নবম দশম শ্রেণীতে অলরেডি পড়ে এসছো যে বিশদ আয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে বানাতে হয়। বাট এইভাবে আসলে কনসেপচুয়ালি থিঙ্ক না করে অনেকেই যেটা করো সেটা হচ্ছে মুখস্থ করে আসো। এই জন্য এই বিষয়টা আমি আবার তোমাদের সামনে আরেকবার আলোচনা করে নিয়েছি, যাতে করে তোমাদের এটি মনে থাকে। সো আমরা প্রথম স্টেপ দেখলাম। এখন এই পর্যায়ে এসে আমি একটু কমেন্ট বক্সটা পড়ে আসবো। আচ্ছা, বোর্ডটা আপাতত মুছছি না, আমি এই পর্যায়ে একটু কমেন্ট বক্সে পড়ে আসি, দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। সো আমি এখানে কমেন্ট করছে। আচ্ছা ভাইয়া, অনেক ভালো লাগছে, ক্লাসটা ভালোভাবে বুঝছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আপনি ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আশা করি আরো নতুনভাবে বুঝবেন। আচ্ছা, সো অনেকে একজন কোশ্চেন করেছেন যে মুনাফাবিহীন বিক্রয় কি। আচ্ছা, মুনাফাবিহীন বিক্রয় বলতে আসলে আমরা যেই বিষয়টা বুঝি সেটা হচ্ছে আমরা যেই দামে, অর্থাৎ যেই খরচে আমরা একটি পণ্য উৎপাদন করেছি, ঠিক সেই দামেই যদি আমরা সেই পণ্যটা বিক্রি করে থাকি, তাহলেই মূলত এটাকে বলা হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়। ফর এক্সাম্পল, আমার কাছে
কাছে এই যে মার্কারটা তোমরা দেখতে পাচ্ছ, এই মার্কারটার পেছনে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আমাদের 40 টাকা খরচ পড়েছে। এখন কোম্পানি বা আমি যদি এই মার্কারটা বাজারে 40 টাকাতেই বিক্রি করি তাহলে কি হবে বলতো? তাহলে আমি যেই দামে এই মার্কারটি উৎপাদন করেছি ঠিক একই দামে কিন্তু আসলে আমি মার্কারটা বিক্রি করে ফেললাম, রাইট? সো তাহলে কি হলো বলতো? আমার আয় এবং ব্যয় দুটোই সমান হলো। এটাকে ফাইন্যান্সের ভাষায় আরেকটি কি বলা হয় বলতো? এটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, বা আয় ব্যয় যখন সমান হয় তখন কি হয় বলতো? মুনাফা হয়, মুনাফা জিরো হয় বেসিক্যালি। সো এটাকেই মূলত বলা হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়। আশা করি সকলেই বুঝতে পারছো সোফার। আচ্ছা, আপনি 4 প্রকার বললেন কিন্তু ভাই আর্থিক বিবরণী 5 প্রকার না। আচ্ছা, খুবই চমৎকার একটি প্রশ্ন। সাফস আলভি নামে একজন এই প্রশ্নটি করেছেন। ভাইয়া, কোশ্চেনের একটি মারপ্যাচ রয়েছে, একটি ছোট্ট মারপ্যাচ রয়েছে, যে বিষয়টি আসলে আমরা অনেকেই ধরতে পারি না। আর্থিক বিবরণী কয়টি? যখন প্রশ্নে বলা থাকবে যে আর্থিক বিবরণী কয়টি, তখন আমরা অ্যান্সার করব 4টি। কয়টি? 4টি। কিন্তু যখন বলবে আর্থিক বিবরণীর উপাদান কয়টি, যখন বলবে আর্থিক বিবরণীর উপাদান কয়টি, তখন অ্যান্সার হবে 5টি। কেন? তার কারণ হচ্ছে আর্থিক বিবরণীর 4টি আর্থিক বিবরণীর পাশাপাশি আমরা কি করি? ফুটনোট দিয়ে থাকি। ফুটনোট বা পাদটিকা বলি। তো এই পাদটিকা আসলে আলাদা করে কোনো আর্থিক বিবরণী না, আলাদা করে কোন আর্থিক বিবরণী না, তবে এটি আর্থিক বিবরণীর একটি অংশ। তাহলে প্রশ্ন আসতে পারে দুই ভাবে, এমসিকিউতে প্রশ্ন আসতে পারে কয় ভাবে? দুই ভাবে। প্রথম প্রশ্ন, আর্থিক বিবরণী কয়টি? আর্থিক বিবরণী কয়টি বললে আমরা অ্যান্সার করব 4টি। সেখানে কি কি আসবে? সেখানে আসবে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। আর যদি প্রশ্ন আসে যে আর্থিক বিবরণীর উপাদান কয়টি, তাহলে অ্যান্সার হবে 5টি। সেক্ষেত্রে এই 4টির পাশাপাশি আরেকটি যে আইটেম আসবে সেটিকে আমরা কি বলি? সেটিকে আমরা বলে থাকি পাদটিকা। তো এই পাদটিকা ব্যাপারটি আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং উপাদান কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আশা করছি তোমার যে কোশ্চেনটি ছিল সেই প্রশ্নটির উত্তর আমি সোফার দিতে পেরেছি। তোমাদের আর যার যার যত রকম প্রশ্ন আছে অবভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। বিশদ আয় বিবরণী সংক্রান্ত যার যত প্রশ্ন রয়েছে, আজকের এই ক্লাসে আমরা বেসিক্স আলোচনা করছি। আগামী দুটি পর্বে আমরা এই যত সমন্বয় রয়েছে এবং বিগত সালের বেশ কিছু ক্রিটিক্যাল প্রশ্ন, সেই ক্রিটিক্যাল প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সো আমরা মোট মুনাফা বের করে ফেলেছি, এখন আমাদের সামনে আগানোর দিন। তো মোট মুনাফা বের করে ফেলার পর আমরা সামনে আগাবো কিভাবে? আমি এই অংশটুকু মুছে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তো মোট মুনাফা থেকে আমাদের কি করতে হয় জানো? আমাদের ব্যবসায় পরিচালনা করতে গিয়ে আমরা এই পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা আসলে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের পণ্য উৎপাদন সংক্রান্ত যেই খরচগুলো বা যেই আয়গুলো। তো এর পাশাপাশি কি হয় জানো? পণ্য উৎপাদন রিলেটেড খরচ বা আয় বাদে আমাদের আরো বেশ কিছু খরচ হয় বা আরো বেশ কিছু আয় হয়। তো সেই খরচগুলোকে আমাদের কি করতে হবে বলো তো? অ্যাডজাস্ট করতে হবে। কেন? কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, মানে আমরা যদি শুধু মোট মুনাফা নিয়ে চিন্তা করি, আমাদের কিন্তু আরো বেশ কিছু খরচ রয়েছে। সেই খরচগুলো না দেখালে কিন্তু আমরা সঠিক চিত্র তুলে ধরছি না। তোমার ক্ষেত্রেই চিন্তা করো, ফর এক্সাম্পল তোমার বাংলার মার্কস দেওয়া আছে, ইংরেজির মার্কস দেওয়া আছে, কিন্তু সমাজের মার্কস দেওয়া নেই, বা বিজ্ঞানের মার্কস দেওয়া নেই, বা ফর এক্সাম্পল আইসিটি মার্কস দেওয়া নেই। এসএসসির স্টুডেন্টসদের কথা যদি চিন্তা করি আর এইচএসসি স্টুডেন্টদের কথা যদি চিন্তা করি, তাহলে ধরে নিচ্ছি তোমার ফাইন্যান্সের মার্কস, তোমার রেজাল্ট কার্ড দেওয়া নেই। তো তোমার কি খুব বেশি একটা ভালো লাগবে এই বিষয়টা? অবভিয়াসলি লাগবে না। তখন আমাদের কি করতে হবে বলতো? আমাদেরকে আরো বেশ কিছু খরচ এখান থেকে অ্যাডজাস্ট করতে হয়ে থাকে। তো সেই খরচগুলো কি কি? প্রথম খরচ, এই এখানেই আমাদের স্টেপ নাম্বার 2 শুরু হচ্ছে। স্টেপ নাম্বার 2, পরিচালন ব্যয় ঠিকমতো নির্ণয় করা। এই পরিচালন ব্যয় কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। পরিচালন ব্যয় কত সেটা আমাদেরকে ডিফাইন করতে হয়ে থাকে। এখন পরিচালন ব্যয় আসলে কিভাবে বুঝবো? অনেকেই কি করে জানো? ইনফ্যাক্ট তোমরা অনেকেই এই কাজটা করো, সেটা হচ্ছে বই খুলে পরিচালন ব্যয়ের আন্ডারে যতগুলো ব্যয় হচ্ছে সবগুলো টানা মুখস্থ করো। কিন্তু মুখস্থ করার কোনো দরকারই নেই। যদি আমরা ব্যবসায়ের নেচারটা বুঝতে পারি বা ওই খরচের প্রকৃতিটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু আর মুখস্থ করতে হচ্ছে না। তো আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে জাস্ট একটু নেচারটা বুঝতে হয়। পরিচালন ব্যয় একটি ব্যবসায় প্রতিনিয়ত পরিচালনা করতে গিয়ে, রেগুলার পরিচালনা করতে গিয়ে আমাদেরকে যে সকল খরচগুলো বহন করতে হয় সেটাকে আমরা বলে থাকি পরিচালন ব্যয়। সেটাকে আমরা কি বলি? পরিচালন ব্যয়। অর্থাৎ একটি ব্যবসায়ে যদি একটি মানব দেহের সাথে তুলনা করা যায়, আমাদের দেহে কি থাকে বলতো? আমাদের দেহকে অ্যাক্টিভ রাখার জন্য বা আমাদের দেহকে সচল রাখার জন্য আমাদের শরীরে রক্ত আছে এবং রক্ত আমাদেরকে কি করছে? সচল রাখছে। তো একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য আমাদেরকে এই পরিচালন ব্যয়গুলো কিন্তু আমাদেরকে করতে হয়ে থাকে। এর ভিতর কি কি পড়বে? বেতন। বেতন কেন দরকার? আমরা যদি কর্মচারীদের বেতনই না দিই, তারা কি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে? থাকবে না।
আর না থাকলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কি চলবে? অবভিয়াসলি চলবে না, কারণ একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী ছাড়া শুধু মালিক চালাচ্ছে, ভাবতেই তো কেমন লাগছে, রাইট? সো বেতন ছাড়া কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চলছে না। এই বেতন কিন্তু আমরা কি করছি, আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যারা স্টাফ তাদেরকে কিন্তু আমরা দিচ্ছি। ইনফ্যাক্ট যারা একটি ব্যবসা প্রতিষ্ঠানের উপর লেভেলে থাকে তাদেরকেও কিন্তু কি করতে হয় বলতো, বেতন দিতে হয়। আমরা এখন আইটেম ওয়াইজ ব্রেকডাউন করব, ওকে? সো বেতন, এরপর কি কি আইটেম হতে পারে? ভাড়া। আমরা ব্যবসা প্রতিষ্ঠানটা যেই বিল্ডিং এ ভাড়া নিয়েছি বা যেই ভবনে ভাড়া নিয়েছি, ধরে নিচ্ছি ব্যবসাটা সেই বিল্ডিংটা আমাদের না বা সেই রুমটা আমাদের না, সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় বলতো, আমাদেরকে ভাড়া দিতে হয়, রাইট? তো আমাদেরকে ভাড়া দিতে হলে এই বিষয়টা কিন্তু ব্যবসায়ের পরিচালনার সাথে রিলেটেড বা ব্যবসাকে প্রতিনিয়ত ডেইলি রান করার জন্য কিন্তু রিলেটেড। তাহলে ভাড়া কিন্তু এখানে বসবে। আচ্ছা, তোমাদেরকে যদি এখন আমি প্রশ্ন করি, চট করে এখন একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো যে বিদ্যুৎ খরচ কোথায় পড়বে? বেতন বুঝলাম পরিচালন ব্যয়তে পড়বে, ভাড়া এটাও বুঝলাম পরিচালন ব্যয় পড়বে, বিদ্যুৎ খরচ এটা কোথায় পড়বে? এইটা কি প্রত্যক্ষ খরচে পড়বে, বিক্রিত পণ্যের ব্যয়, নাকি এইটা পড়বে হচ্ছে এই পরিচালন ব্যয়? চট করে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো। টক 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 টক। হ্যাঁ, আশা করছি অনেকেই সোফার অ্যান্সারটা দিয়ে দিতে পেরেছো। এখন আমি অ্যান্সারটা দিয়ে দিই। বিদ্যুৎ খরচ পড়বে হচ্ছে পরিচালন ব্যয়। বিদ্যুৎ খরচ, ইউটিলিটি বিল, ইন্টারনেট বিল। আমরা কি করি, এই যে এখন দেখো ইন্টারনেটের যুগ, ইন্টারনেট ছাড়া কিন্তু চলছে না। ইনফ্যাক্ট এই যে আমি যে লাইভ ক্লাসটা নিচ্ছি, আমাকে কি করতে হয়েছে, আমার বাসায় ব্রডব্যান্ড কানেকশন নিতে হয়েছে। সো এই ইউটিলিটি খরচ এগুলো যদি আমি না নিতাম তাহলে কিন্তু কি হতো না বলতো, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু পরিচালনা করা সম্ভব হতোই না। সো বেতন, ভাড়াও কর, বিদ্যুৎ খরচ এগুলো সব পড়বে কোথায় বলতো, পরিচালন ব্যয়। এগুলো কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় পড়বে না। তারপর আর কি কি হতে পারে, এই যে দেখো আগের দিনে যখন চিঠির মাধ্যমে যোগাযোগের চল ছিল, তখন ডাকো তার নামক একটি হিসাব আমরা দেখতে পেতাম। ইদানিং কালে অবশ্য দেখা যায় না, কারণ এখন চিঠির চল অলমোস্ট নেই, মানে খুবই রেয়ার এটা। তো আর কি কি হতে পারে, আর হতে পারে ডাকতার টেলিফোন, তারপর হতে পারে তোমার মণিহারি। তো এই মণিহারি আইটেমটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। মণিহারি খরচ বলি এটাকে। একটি বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে মণিহারি আর মণিহারি খরচ দুটি বিষয় কিন্তু সেম না। তো মণিহারি কি আসে, এই যে কলম, মার্কার, ডাস্টার, এই যে সাইন পেন, এই যে স্টিকি নোটস, তোমরা সকলেই দেখতে পাচ্ছ, রাইট? তারপর হচ্ছে আর আমার কাছে আপাতত দেখতে পাচ্ছি না স্কেল। তো এই সবগুলোকে আসলে আমরা কি বলে থাকি বলতো, মণিহারি। অর্থাৎ স্টেশনারি যত আইটেম রয়েছে সকল আইটেমকে মূলত আমরা বলে থাকি মণিহারি। তো এই মণিহারি আসলে কেন দরকার? ফর এক্সাম্পল, তোমার একটা অফিস রয়েছে, তোমার অফিসে কলম নেই, খাতা নেই, কিচ্ছু নেই, তুমি কি করবে? তুমি কি লিখতে পারবে কিছু? পারবে না। অর্থাৎ এটা তোমার ব্যবসার পরিচালনার সাথে রিলেটেড, ব্যবসার ডে টু ডে অ্যাক্টিভিটিস এর সাথে রিলেটেড এই পরিচালন ব্যয়। এজন্য তোমাকে এখন কি করতে হবে, এই ব্যয়টি অবভিয়াসলি করতে হবে। সো এটাকে আমরা বলে থাকি মণিহারি। বাংলাতে আরেকটি নাম রয়েছে এটাকে বলা হয়ে থাকে সম্ভার। সম্ভার। আর ইংরেজিতে এটাকে কি বলা হয়ে থাকে, সাপ্লাইজ। SUPPLIES, সাপ্লাইজ। তো ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু এই মণিহারি খরচ আমাদেরকে করতে হয়। তারপর আর কি কি খরচ আমাদেরকে করতে হয়, বহি পরিবহন। বহি পরিবহন এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি বহি পরিবহন হচ্ছে আমাদের জন্য ক্রয় পরিবহন, রাইট? আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন আমাদের জন্য কি বলতো, আমাদের জন্য এই যে আন্তঃপরিবহন আমাদের জন্য একটি বিক্রিত পণ্যের ব্যয়, রাইট? আন্তঃপরিবহন আমাদের জন্য কি একটি বিক্রিত পণ্যের ব্যয়। তো বহি পরিবহন বা বিক্রয় পরিবহন, দুঃখিত আমি কিছু ক্রয় পরিবহন বলেছিলাম, এই বহি পরিবহন বা বিক্রয় পরিবহন কিন্তু আমাদের ব্যবসার জন্য একটি পরোক্ষ খরচ, বা আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ বলতে যাই তাহলে আন্তঃপরিবহন বসবে এখানে, আন্তঃপরিবহন বসবে এখানে, অর্থাৎ প্রত্যক্ষ খরচ হিসেবে বসবে। কিন্তু বহি পরিবহন কিন্তু এখানে বসবে, অর্থাৎ পরিচালন ব্যয় বসবে। কেন? কারণ এটা কিন্তু আমাদের পণ্য উৎপাদনের সাথে ডিরেক্টলি রিলেটেড না। বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন, অর্থাৎ আমরা পণ্য তৈরি করে ফেলেছি, তৈরি করে ফেলার পর এখন আমাদেরকে কি করতে হচ্ছে, সেই পণ্যটা যারা কিনেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদেরকে দিয়ে আসতে হচ্ছে। তো এটা কিন্তু আমরা ওখানে নিব না, এটা আমরা নিব পরিচালন ব্যয়। তারপর আর কি কি পরিচালন ব্যয় হতে পারে, পরিচালন ব্যয় আর হতে পারে বিজ্ঞাপন। তো আমরা কি করি, আমরা এখানে একটু আইটেম ওয়াইজ দেখার চেষ্টা করি। আমরা এখানে দেখাই কি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন আসলে কেন দরকার হয় বা বিজ্ঞাপনকে কেন পরিচালন ব্যয়ের আন্ডারে ফেলা হয়েছে, কেন অন্য কোনো ব্যয়ের আন্ডারে নয়? দেখো, একটি বর্তমান সময় আসলে একটি প্রবাদ খুবই প্রচলিত, প্রচারই প্রসার। তো আমরা যদি একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রচার না করে থাকি, একটি ব্যবসার যদি ব্র্যান্ডিং না করতে পারি, তাহলে কি হবে না বলতো, আমাদের
পণ্য বিকবে না, আসলে আমাদের পণ্য বিক্রয় হবে না বাজারে। তো আমাদেরকে কি করতে হয়, এই যে দেখো আমরা যখনই টিভি খুলি প্রতিনিয়ত অসংখ্য অ্যাড দেখতে পাই আমরা, রাইট? আমরা ইউটিউবে গেলে কি হয় বলতো, আমরা ফুড পান্ডার অ্যাড দেখতে পাই, আমরা দারাজের অ্যাড দেখতে পাই। তো এগুলো কেন, এই বিজ্ঞাপন খরচগুলো তারা কেন করে? তারা করে এর কারণ হচ্ছে তাদের ব্যবসায়ের যে পণ্য বা তাদের ব্যবসার যে সার্ভিস সেটা যাতে আমরা আরো বেশি বেশি করে অ্যাভেলেবল হয় আমাদের জন্য, এবং আমরা বেশি বেশি করে আমরা সেটা ব্যবহার করতে পারি। তো এটা ব্যবসার পরিচালনার সাথে রিলেটেড। ব্যবসা রান করার জন্য বিজ্ঞাপন খরচ করতেই হবে, করতেই হবে। যে বিজ্ঞাপন খরচ না করে আর যে করে, এই দুয়ের ভিতর পার্থক্য কি বলতো? এই দুয়ের ভিতর পার্থক্য হলো যারা বিজ্ঞাপন খরচ করে তারা কিন্তু অনেকটা এগিয়ে যায়। এই বিজ্ঞাপন খরচ তখন আমাদের কি 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 করে বলতো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রেগুলার রান করার জন্য অবদান রাখে। আচ্ছা, তারপর আর কি কি খরচ হতে পারে? আর কি কি খরচ হতে পারে? বীমা। তো বীমা সেলামি এটি কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পরিচালন খরচ। অনেকেই জানো বীমা কি? বীমা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, অনেক ঝুঁকি রয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের। তো কিছু পক্ষ রয়েছে বা কিছু ব্যবসায়ী রয়েছে যারা কিছু প্রিমিয়ামের বিনিময়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকিটা কিন্তু তারা নিজেদের কাছে নিয়ে নেয়। তো তারা নিজেদের কাছে নিয়ে নেয় এবং এটাকে মূলত আমরা কি বলছি বলতো? বীমা। কিন্তু আমরা যেটা দিচ্ছি অর্থাৎ প্রিমিয়াম যেটা দিচ্ছি সেটাকে মূলত কিন্তু বলা হচ্ছে বীমা সেলামি অথবা বীমা প্রিমিয়াম। আশা করছি সকলের কাছে সোফার পরিষ্কার। এছাড়াও আরো অসংখ্য খরচ রয়েছে, ভ্রমণ খরচ রয়েছে, আপ্যায়ন খরচ রয়েছে, তারপর সাধারণ খরচ রয়েছে, আর কি কি রয়েছে? অবচয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অবচয়। তো অবচয়ে কি আমরা সকলেই জানি, অবচয় হচ্ছে একটি সম্পত্তির মূল্য বন্টন প্রক্রিয়া, স্থায়ী সম্পত্তির অবভিয়াসলি। তো স্থায়ী সম্পত্তির কিন্তু একটি নির্দিষ্ট আয়ুষ্কাল রয়েছে, রাইট? তো এই নির্দিষ্ট আয়ুষ্কাল থাকার কারণে আমরা কিন্তু অনন্তকাল ধরে আমরা সেই স্থায়ী সম্পত্তিটি ব্যবহার করতে পারি না। তো এই যে স্থায়ী সম্পত্তি অনন্তকাল ধরে ব্যবহার করতে পারি না, এর ফলে যেটা হয় আমাদেরকে সেই স্থায়ী সম্পত্তির একটি আনুমানিক আয়ুষ্কাল গণনা করতে হয়, একটি আয়ুষ্কাল এস্টিমেট করতে হয়। তো সেই আয়ুষ্কালের উপর আমরা কি করি, সেটার মূল্যটাকে ভাগ করে দিই বা সেটার মূল্যটাকে আমরা বন্টন করে দিই। তো এটাকে মূলত কি বলা হচ্ছে বলতো? এটাকে মূলত বলা হচ্ছে অবচয়। তো অবচয় কি আমরা চলতি সম্পত্তির উপর ধার্য করি? না, আমরা কিসের উপর ধার্য করি? স্থায়ী সম্পত্তির উপর। এখন তোমাদের কাছে একটি চট করে প্রশ্ন জানিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, আমরা কি ভূমির উপর অবচয় ধার্য করি নাকি করি না? সব একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো। রিমেম্বার, ভূমি কিন্তু একটি স্থায়ী সম্পদ, ভূমি কিন্তু একটি স্থায়ী সম্পদ। তাহলে ভূমির উপর কি আমরা অবচয় ধার্য করব? আমরা ঠিক যেমনি করে আমরা আসবাবপত্রের উপর অবচয় ধরি, যন্ত্রপাতির উপর অবচয় ধরি, আমরা কি ভূমির উপরে কি অবচয় ধরবো? এখন একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো, আমি ওয়েট করছি। 1 2 3 4। আশা করছি সকলের অ্যান্সার দেওয়া এখন শেষ। আমরা ভূমির উপর অবচয় ধরবো না, কেন জানো? কারণ হচ্ছে আমরা ভূমির কোনো নির্দিষ্ট আয়ুষ্কাল এস্টিমেট করতে পারি না, ভূমির আসলে কোনো নির্দিষ্ট আয়ুষ্কাল নেই। তো যেহেতু আমরা আয়ুষ্কাল এস্টিমেট করতে পারি না, সেহেতু আমরা ভূমির মূল্যকে কয় বছরের ভিতর ভাগ করবো আমরা জানি না। এজন্য আমরা ভূমির উপর কি করি না বলতো? অবচয় ধরি না। তো অবচয়, অবলোপন, শূন্যীকরণ এই সবগুলো কিন্তু আসলে কনসেপ্ট একই, কিন্তু এক এক রকম স্থায়ী সম্পত্তির উপর। তো এই অবচয় ব্যয় কিন্তু একটি ব্যবসায়ের স্থায়ী সম্পদের সাথে রিলেটেড। আর স্থায়ী সম্পদ কি করে? স্থায়ী সম্পদ ছাড়া একটি ব্যবসা পরিচালনা করা লিটারেলি অসম্ভব। লিটারেলি স্থায়ী সম্পদ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করতে ভূমিকা রাখে। আসবাবপত্রের মাধ্যমে আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠানের মানে আমরা বসি, কাস্টমারদের বসতে দিই। অবভিয়াসলি এই আসবাবপত্র ছাড়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চলা সম্ভব নয়। স্থায়ী সম্পত্তি একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রাণ স্বরূপ, এটি মাথায় রাখতে হবে তোমাদের। তো স্থায়ী সম্পত্তির রিলেটেড যত ব্যয় আছে সবগুলো আমরা কি করি? ব্যবসার পরিচালনা খরচে নিয়ে আসি, পরিচালন খরচ। এরপরে কি আছে? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বা কুড়িন। তো অনাদায়ী পাওনা বা কুড়িন এটাকে আমরা পরিচালন ব্যয় কেন দেখি? আমরা কিন্তু সোফার অনেকগুলো আইটেম নিয়ে আলোচনা করেছি, আর আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল। আমি যদি কোনো পয়েন্ট মিস করে যাই তাহলে কিন্তু অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে ভাইয়া এই প্রবলেমটা বুঝিনি বা এই আইটেমটা কেন পরিচালন ব্যয় আসবে সেটাকে আমি বুঝিনি, আমাকে একটু বলতে হবে কমেন্ট বক্সে। ওকে, কুড়িন বা অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনার ক্ষেত্রে আমরা বিষাদায় বিবরণীতে একটি সূত্র ফলো করি, এই সূত্রটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সূত্রটা হলো অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা। আমি ডট ডট দিয়ে যাচ্ছি, আশা করছি সকলেই বুঝছো। আমি আবারও রিপিট করছি, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে ক্লিয়ার হয়তো বুঝতে পারছো না তোমরা, বাট আমি রিপিট করছি। হ্যাঁ,
তাহলে অনাদায়ী পাওনা যোগ হচ্ছে নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এখান থেকে আমাদের বাদ দিতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এই ফর্মুলাটা আসলে অনেকেই বুঝো না বা অনেকেই মনে রাখো না, যার ফলে কি হয় বলতো তোমরা অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় করতে গিয়ে ভুল করো। তো এই ফর্মুলাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এই যে অনাদায়ী পাওনা প্রথম যে আইটেমটি, এটি কোথায় পাবো? রেওয়া মিলে পাবো। প্লাস নতুন অনাদায়ী পাওনা, এই নতুন অনাদায়ী পাওনা কোথায় পাবো? সমন্বয় পাবো। প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা কোথায় পাবো? সমন্বয় পাবো। বিয়োগ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা কোথায় পাবো? এটা পাবো রেওয়া মিলে। তার মানে হচ্ছে এখানে পুরাতন যত আইটেম রয়েছে সবগুলো আমরা কোথায় পাচ্ছি? রেওয়া মিলে পাচ্ছি। সবগুলো কোথায় পাচ্ছি? রেওয়া মিলে পাচ্ছি। আর নতুন যত আইটেম রয়েছে সেগুলো কোথায় পাচ্ছি? সমন্বয়ে পাচ্ছি। এখন অনাদায়ী পাওনা রিলেটেড কোনো সমন্বয় যদি আদৌ না থাকে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে জাস্ট সিম্পলি আমরা অনাদায়ী পাওনা থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমাদের আর কোনো আইটেম যোগ করতে হচ্ছে না, যদি সমন্বয় বলা না থাকে। আর যদি সমন্বয় বলা থাকে তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। এখন একটু বলে নিই অনাদায়ী পাওনা আসলে কি। তোমরা চাইলে এই বিষয়টা নোট করে ফেলতে পারো। অবভিয়াসলি অনাদায়ী পাওনা হচ্ছে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য পণ্য বাকিতে বিক্রয় করে থাকি। এখন বাকিতে বিক্রয় করার ফলে অনেক কাস্টমার রয়েছে যারা একটু ধান্দাবাজ টাইপের, যারা কি ধান্দাবাজ টাইপের, তারা আসলে আমাদেরকে টাকা ফেরত দেয় না, নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দেয় না, বা তাদের টাকা ফেরত দেওয়ার হয় সামর্থ্য নেই, নয় ইচ্ছা নেই, নয় দুটোই নেই, কোনো একটি হবে। তাহলে আমি আবারও বলছি, হয় সামর্থ্য নেই, নয় ইচ্ছা নেই টাকা ফেরত দেওয়ার, নয় বা দুটোটাই নেই, সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই নেই। তো এর ফলে যেটা হয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু একটি ক্ষতির সম্মুখীন হয়। তো বাকিতে বিক্রয়ের ফলে যে পরিমাণ টাকা আর পাওয়া যাবে না মোটামুটি নিশ্চিত, এটাকে আমরা বলি কুরিন বা অনাদায়ী পাওনা, যেটা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো আমরা সারা বছর ধরে আমরা কিছু পুরাতন কিছু অনাদায়ী পাওনা এস্টিমেট করি, বছর শেষে গিয়ে আবার এটাকে নতুন করে ভাবি যে না আরো কিছু টাকা হয়তো বা আমি পাবো না। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলছি নতুন অনাদায়ী পাওনা। এখন প্রশ্ন হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি আসলে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে আমরা আগে থেকে এক্ষেত্রে অনুমান করি যে হ্যাঁ অমুক ব্যক্তির কাছে আমি বাকিতে টাকা বিক্রয় করেছি, সে আমাকে টাকা দেবে না, তার মানে হচ্ছে আমাকে কিছু টাকা আগে যদি আমি আলাদা করে রাখতে পারি, সে যদি আমার টাকা নাও দেয় ওই টাকাটা আমি তখন ওখানে কি করব? ট্রান্সফার করে দিব, বা এটা আমি তখন ব্যাকআপ হিসেবে ইউজ করব। এই যে টেকনিকটা, এই যে ট্রিক্সটা, এটাকে আমরা বলে থাকি অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি। এটাকে আমরা কি বলি? অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি। তা আমরা যখন এই ফর্মুলাটা ইউজ করি তখনই আসলে আমাদের বিশদায় বিবরণী অনাদায়ী পাওনা সংক্রান্ত অ্যাডজাস্টমেন্টটা সঠিক হয়। আমার যতদূর মনে হয় আমি সবগুলো আইটেম, মোটামুটি যতগুলো গুরুত্বপূর্ণ আইটেম রয়েছে সবগুলো আমি এনেছি অলরেডি পরিচালন ব্যয়। তো সবগুলো পরিচালন ব্যয় যোগ করে আমরা কি করি বলতো? আমরা এই মোট মুনাফা থেকে বাদ দিব। এই মোট মুনাফা থেকে বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইবিআইটি, আর বাংলাতে বলে থাকি পরিচালন মুনাফা। কি বলে থাকি? পরিচালন মুনাফা। তো আমরা এখন এখান থেকে এটা বাদ দিব। বাদ দেওয়ার পর যে আইটেমটা পাবো আমরা সেটা হচ্ছে, এখানে লিখছি আমি পরিচালন মুনাফা। সেটাকে আমরা কি বলি? পরিচালন মুনাফা। তাহলে রিমেম্বার আমরা কিন্তু স্টেপ 2 কমপ্লিট করে ফেলেছি। স্টেপ 1 এ কি ছিল? মোট মুনাফা। স্টেপ 2 তে আমাদের পরিচালন খরচ নির্ণয় করতে হয়েছিল। এই পরিচালন খরচ বাদ দেওয়ার পর আমরা যে আইটেমটি পেলাম সেটাকে আমরা কি বলছি? পরিচালন মুনাফা। তাহলে এই পুরো বোর্ডটা যদি আমি মুছে আবার পুরো বিষয়টা সামারাইজ করে লিখি, পুরো বিষয়টা যদি আবার সংক্ষিপ্ত করে লিখি, তাহলে বিষয়টি দ্বারা এরকম যে আমরা মোট মুনাফা মনে বের করেছি। তাহলে বিক্রয়, এখান থেকে বাদ দিয়েছি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের আরেক নাম কি জানো তোমরা? একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো যে বিক্রিত পণ্যের ব্যয়ের আরেকটা কি নাম রয়েছে। দেখি তোমাদের হিসাব বিজ্ঞানের জ্ঞান কতটুকু। ইন দ্য মিনটাইম আমি এটা লিখে ফেলছি। সো প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয়ের আরেক নাম কি? দেখি কমেন্ট বক্সে সকলে একটু লিখে ফেলো। সো আমরা মোট মুনাফা বের করলাম। মোট মুনাফা, এই মোট মুনাফা থেকে আমরা বাদ দিচ্ছি কি? পরিচালন খরচ। দেখো পরিচালন খরচ কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না,
এই পরিচালন খরচের আন্ডারে কি কি আইটেম হয় আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা যদি এর বৈশিষ্ট্যগুলো বা নেচারগুলো বুঝতে পারি। তাহলে পরিচালন খরচ বাদ দিলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলছি পরিচালন মুনাফা, ইংরেজিতে বলা হয় ইবিআইটি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। আচ্ছা, এবার যেটা প্রশ্ন ছিল যে বিক্রিত পণ্যের ব্যয়ের আরেক নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়ের আরেক নাম শিক্ষার্থী বন্ধুরা সেটি হচ্ছে সমন্বিত ক্রয়। এই সমন্বিত ক্রয়ের বিষয়টি আমরা কোথায় দেখেছিলাম? আমরা দেখেছিলাম রেওয়া মিলে। যখন সমন্বিত ক্রয় ছিল তখন কিন্তু আমরা কি করিনি বলতো, আমরা প্রারম্ভিক মজুদ এবং ক্রয়কে কিন্তু তখন আমরা রেওয়া মিলে আনিনি। আর সমাপনী মজুদ পণ্য নরমালি রেওয়া মিলে আসে না। কখন আসে? যখন রেওয়া মিলে দেওয়া থাকে বিক্রিত পণ্যের ব্যয়। তো এই বিক্রিত পণ্যের ব্যয় আইটেমটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই পুরো বিশদ আয় বিবরণীতে কোন কোন আইটেমগুলো খুবই গুরুত্বপূর্ণ জানো? প্রথম গুরুত্বপূর্ণ আইটেমটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তার পরবর্তী গুরুত্বপূর্ণ আইটেমটি হচ্ছে পরিচালন খরচ, আর এরপরে আসলে অপরিচালন আয় ব্যয় হ্যাঁ অত একটা গুরুত্বপূর্ণ নয়, বাট পুরো বিশদ আয় বিবরণীতে আসলে এই দুটো আইটেমের ইম্পর্টেন্স খুবই 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 বেশি। এবং এমসিকিউর ক্ষেত্রে দেখবে তোমরা এই পরিচালন খরচ এবং বিক্রিত পণ্যের ব্যয়ের কনসেপ্টের সাথে মিল রেখে অসংখ্য প্রশ্ন আসে, অসংখ্য, লিটারেলি। সো আমরা পরিচালন খরচ দেখলাম, পরিচালন মুনাফা বের করলাম। বাই দ্য ওয়ে, এই পরিচালন মুনাফা পর্যন্তই কিন্তু আসলে আমাদের শেষ নয়। এরপরে আমাদের কি করতে হবে বলতো? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এমন আরো কিছু ব্যয় রয়েছে, আরো কিছু আয় রয়েছে, যেই ব্যয় বা আয়গুলো আমাদের ব্যবসায় অপারেশনের সাথে রিলেটেড না, আমাদের ব্যবসার অপারেশনের সাথে রিলেটেড না, বাট স্টিল এই আয় বা ব্যয়গুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে আমরা অপরিচালন আয় বলি, বা ইংরেজিতে বলা হয়ে থাকে কি নন অপারেটিং এক্সপেন্স অথবা নন অপারেটিং রেভিনিউ। তো এই নন অপারেটিং এক্সপেন্স বা নন অপারেটিং রেভিনিউ গুলোকে এখন আমাদের কি করতে হবে? যোগ এবং বিয়োগ করতে হবে। তো তার আগে আমি একটু কমেন্ট বক্সটা চেক করে আসি, দেখি কারো কোনো নতুন প্রশ্ন আছে কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কারো কোনো মতামত আছে কিনা এই ক্লাসটিকে আর কিভাবে এই বিশদ বিবরণীর পুরো বিষয়টাকে কভার করা যায়, দেখি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। সো এখানে অনেকেই সোফার প্রশ্ন করছেন, একজন প্রশ্ন করেছেন যে আপনি আচ্ছা ওটা অলরেডি আমি অ্যান্সার দিয়ে ফেলেছি, শেষে দেখি আর নতুন কারো প্রশ্ন আছে কিনা। সমন্বিত ক্রয়, হ্যাঁ সমন্বিত ক্রয়ে এই উত্তরটি আপনি সঠিক দিয়েছেন, সমন্বিত ক্রয় অনেকেই সঠিক দিয়েছেন। আচ্ছা, যদি রেওয়া মিলে শুধু অনাদায়ী পাওনা দেয়া থাকে, সঞ্চিতি দেয়া না থাকে, তাহলে কি করব? একজন প্রশ্ন করেছেন ফয়জুর রহমান তালহা, তিনি আমাকে কোশ্চেন করেছেন যে রেওয়া মিলে যদি শুধু অনাদায়ী পাওনা দেয়া থাকে, সঞ্চিতি না দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের কোনো দরকার নেই সঞ্চিতি নিয়ে আসার, জাস্ট আমরা কি করব? অনাদায়ী যে পাওনা বা অনাদায়ী যে দেনা, অর্থাৎ যেই হিসাবটি আমাদের রেওয়া মিলে দেওয়া আছে সেটাকে আমরা পরিচালন খরচ হিসেবে আমাদের এই বিশদ আয় বিবরণীতে এই পুরো বিষয়টা দেখাবো। আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ একজন সঠিক উত্তর দিয়েছেন যে ভূমির ওপর আমরা অবচয় ধরি না, এর কারণ হচ্ছে ভূমির আসলে ভূমির ওপর আমরা ভূমির আয়ুষ্কালকে আসলে আমরা প্রকৃতপক্ষে এস্টিমেট করতে পারি না। আচ্ছা, একজন বলেছেন যে আইফোন থেকে কি আমাদের 10ms লাইভ অ্যাপটি ডাউনলোড করা যায় কিনা। আমি আশা করব এই লাইভ ক্লাসটি শেষে আপনাকে এই উত্তরটি দেওয়ার জন্য, এই পুরো আইটেমটির অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন যে বিক্রয়ে, আচ্ছা মুনাফাবিহীন পণ্য বিক্রয় সমন্বয়ে থাকলে সেটা কি বিক্রয় থেকে বাদ যাবে? আচ্ছা, এই বিষয়টি একটু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে মুনাফাবিহীন বিক্রয় আসলে কি। মুনাফাবিহীন বিক্রয় হচ্ছে আসলে বিক্রয়েরই একটি অংশ। সো এখানে আসলে বাদ দেওয়ার কোনো ইস্যু নেই, এখানে আমাদের যেটি করতে হয় এখানে হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতে হয়, সেই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা আশা করছি এই লাইভ ক্লাসটি শেষে আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো এখানে আরেকজন কি করেছেন যে মুনাফাবিহীন বিক্রয় বিয়োগ কেন করতে হয়। আচ্ছা, এই বিষয়টি তাহলে এখনই অ্যান্সার দিয়ে দিই, লাইভ ক্লাসের শেষ অবধি আপনাদেরকে ওয়েট করে রাখার কোনো প্রয়োজন বোধ করছি না। মুনাফাবিহীন বিক্রয় আসলে লিটারেলি বিক্রয়ের অংশই নয়। আমরা অনেক সময় কি করি বলতো, আমরা পণ্য বিনামূল্যে বিতরণ করি। তো পণ্য বিনামূল্যে বিতরণ করলে কিন্তু আমরা কিছুই পাই না, লিটারেলি জিরো, রাইট? যখন আমরা পণ্য বিতরণ করি বিনামূল্যে, লিটারেলি জিরো এটি। কিন্তু যখন আমরা মুনাফাবিহীন বিক্রয় করি, যেই দামে পণ্য কিনেছে ঠিক সেই দামে বিক্রি করছি, তো এটা কিন্তু আসলে বিক্রয়ের অংশ হওয়ার কথা না। সো এটা তখন কি হচ্ছে বলতো, সেটা আসলে আমাদের জন্য, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেটা কি করছে, মজুদ পণ্যকে অবভিয়াসলি কমাচ্ছে। এটা আসলে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির চ্যাপ্টার আমি ভেবেছিলাম বলবো। তো মজুদ পণ্যকে অবভিয়াসলি কমাচ্ছে, আর এটি লিটারালি কোনো বিক্রয় না। সো আমরা যখন দুই সাইড থেকে মাইনাস করছি তখন এই বিষয়টা সলভ হয়ে যাচ্ছে, বাট এটা বিক্রয় না। কেন? কারণ এই বিক্রয়ের ফলে আসলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো মুনাফা কিন্তু অর্জিত হচ্ছে না। সো আশা করছি সকলের কাছে এই বিষয়টা এখন সোফার পরিষ্কার। তাহলে পরিচালন মুনাফা আমরা দেখলাম,
পরিচালন মুনাফা আমরা দেখলাম, এখন আমরা দেখব অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়, এই দুটো আইটেম আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি। তো অপরিচালন আয়ে কি কি পড়বে? অপরিচালন আয়ে পড়বে হচ্ছে অপরিচালন আয়ে পড়বে ব্যাংক জমা সুদ, বিনিয়োগের সুদ, তারপর হচ্ছে আমরা অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান কি পাই বলতো, লভ্যাংশ পাই, বা আমাদের ব্যবসার যে এক মালিকানা ব্যবসার যে মালিক তিনি কি পান বলতো, লভ্যাংশ পান। আর কি কি হতে পারে? আর হতে পারে হচ্ছে প্রদত্ত ঋণের সুদ, সেটাকে বেসিক্যালি আমরা বিনিয়োগই বলে থাকি, প্রদত্ত ঋণের সুদ। তারপর আশা করছি অনেকগুলো আইটেম অলরেডি বলে ফেলেছি। তো এই অপরিচালন আয়গুলোকে আমাদের কি করতে হয় বলতো, যোগ করতে হয়। তাহলে এগুলো কেন অপরিচালন আয়? এগুলো অপরিচালন আয় এর কারণ হচ্ছে এগুলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার সাথে, ডে টু ডে অ্যাক্টিভিটির সাথে কিন্তু এগুলো জড়িত না। সো ব্যবসায় পরিচালনার সাথে এটা রিলেটেড না, এজন্য আমরা এটাকে কি বলছি, অপরিচালন আয়। আর এই পরিচালন মুনাফা থেকে আমাদের আরেকটি বিষয় বাদ দিতে হবে, যেটাকে আমরা বলি অপরিচালন ব্যয়। তো অপরিচালন ব্যয়ের আন্ডারে কি কি পড়বে? ঋণের সুদ। আমরা ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের কি করতে হয় বলতো, সুদ দিতে হয়, তো ঋণের সুদ এখানে পড়বে। তারপর হচ্ছে মূলধনের সুদ। তো অনেক সময় মালিক কি করেন বলতো, মালিক তার প্রদত্ত মূলধনের উপর সুদ দাবি করতে পারেন। অনেকে ভাবতে পারেন যে আচ্ছা মালিক ব্যবসাকে মূলধন দিচ্ছে, তাহলে এর উপর আবার সে কেন সুদ দাবি করবে? সুদ দাবি করতেই পারে। কেন? কারণ মালিক যদি আমাদের ব্যবসায় বা মালিক নিজের ব্যবসায় টাকাটা না খাটিয়ে সে যদি অন্য কোথাও টাকাটা খাটাতো, তাহলে সে কি পেতে পারতো বলতো, সে সুদ পেতে পারতো, সেই টাকাটার উপর একটি ইন্টারেস্ট পেতে পারতো। সো মালিক কিন্তু কি করছে বলতো, নিজের ব্যবসায় বিনিয়োগ করার ফলে কিন্তু সে সুদটা হারাচ্ছে অবভিয়াসলি, রাইট? সো তখন সে কি করবে, সে তখন তার ব্যবসায় থেকে সে সুদ দাবি করতেই পারে। তো তখন এই মূলধনের সুদটাকে তখন আমরা কি বলি বলতো, অপরিচালন আয়। অন্যদিকে মালিক অনেক সময় কি করতে পারে, পণ্য উত্তোলন করলে সে ব্যবসায়কে সুদ দিতে পারে। সো তখন কিন্তু এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি অপরিচালন আয়। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। সো অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়, এই দুটো বিষয় আসলে যখন আমরা অ্যাডজাস্ট করা শেষ আমাদের, তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ স্টেপ 3 যেটা আমরা বলছি, তো এই স্টেপ 3 তে এসে আমরা কি পাচ্ছি বলতো, স্টেপ 3 তে এসে আমরা পাচ্ছি নিট মুনাফা। অর্থাৎ এই যে পুরো ক্লাসটা আমরা যে নিলাম, অর্থাৎ পুরো ক্লাসের আমরা যেই ইস্যুটা নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এতক্ষণে আমরা পেয়ে গেছি, যেটাকে আমরা বলছি নিট মুনাফা। এখন এর সাথে আমাদের বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট বা এই পুরো আইটেমগুলো আসলে এতটা সহজ নয়। আমরা যখন এক্সামে করতে যাই বা আমরা যখন রিয়েল লাইফে প্রবলেম সলভ করতে যাই, তখন আসলে অনেকগুলো সমন্বয় দেওয়া থাকে বা অনেকগুলো বিষয় বলা থাকে, যেগুলো আসলে অতটাও সহজে আমরা কি করতে পারি না বলতো, বের করতে পারি না। তার ভিতর একটি এক্সাম্পল হতে পারে ভ্যাট সংক্রান্ত এক্সাম্পল। অনেকেই আশা করি দেখেছো যে ক্রয়ের ভিতর ভ্যাট অন্তর্ভুক্ত, 15% ভ্যাট অন্তর্ভুক্ত, বিক্রয়ের ভিতর 15% ভ্যাট অন্তর্ভুক্ত। তো এই ভ্যাটটা তখন আমাদের কি করতে হয় বলতো, এই ভ্যাটটা তখন আমাদেরকে সেই ক্রয় এবং বিক্রয় থেকে বাদ দিতে হয়, রাইট? সো ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট, এই দুটো বিষয় আমরা কিভাবে নির্ণয় করব, অনেকের কাছে এই বিষয়টা অপরিষ্কার। আশা করছি এই ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো ক্রয় ভ্যাট এইটি বোঝার জন্য আমি মোট মুনাফার এই অংশটুকু মুছে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে ক্রয়ের উপর 15% ভ্যাট অন্তর্ভুক্ত। তো ক্রয় হচ্ছে 2,30,000 টাকা, ক্রয় 2,30,000, ক্রয় হচ্ছে 15% ভ্যাট সহ কিন্তু, হ্যাঁ। সো ক্রয় 15% ভ্যাট সহ কত টাকা, 2,30,000 টাকা। আর বিক্রয় 15% ভ্যাট সহ, এটা ধরে নিচ্ছি 4,60,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আমরা ভ্যাট কিভাবে বের করব। অনেকেই যে ভুলটা করো, আমার সামনে এখনই ক্যালকুলেটর রয়েছে, দেখিয়ে দিচ্ছি। অনেকেই এক্সাম হলে তাড়াহুড়ো করে তোমরা যে কাজটা করো, এই 2,30,000 এর সাথে, এই 2,30,000 এর সাথে 15% গুণ দিয়ে ডিরেক্টলি বের করে ফেলো ভ্যাট, এবং সেটাকে তোমরা তখন কত লিখো জানো, 34,500 টাকা। ঠিক একই কাজটা অনেকে বিক্রয়ের ক্ষেত্রে করো, 4,60,000 ক্যালকুলেটরে প্রেস করে তারপর 15% ভ্যাট বসিয়ে দিয়ে কত দেখো, 69,000 টাকা। রং, ইটস কমপ্লিটলি রং। এবং এই কাজটা কিন্তু করা যাবে না। কেন? কারণ হচ্ছে এখানে এই যে 2,30,000 টাকা, এর ভিতর ভ্যাট অন্তর্ভুক্ত অলরেডি আছে। এখন ভ্যাটের ওপর ভ্যাট যদি ধরা হয়, তাহলে বিষয়টাকে লজিক্যাল হবে বলো। আমাদের ভ্যাট ধরতে হয় কিসের উপর, শুধু ক্রয়ের উপর এবং শুধু বিক্রয়ের উপর। কিন্তু এখানে যে ক্রয় এবং বিক্রয় আইটেমটা, এটা অলরেডি এর ভিতর ভ্যাট আছে। তার মানে আমরা যদি এই 2,30,000 এর সাথে 15% গুণ করি, আমরা কি করছি বেসিক্যালি, আমরা ভ্যাটের উপর ভ্যাট ধরছি। কিন্তু এটা কিন্তু আসলে হিসাব বিজ্ঞানের মানে
কি বলবো, এটা কিন্তু আসলে নিয়ম নয়। আমাদের এখন কি করতে হবে, আমাদের হচ্ছে শুধু ক্রয়ের উপর ভ্যাট ধরতে হবে, শুধু বিক্রয়ের উপর ভ্যাট ধরতে হবে। তো এইটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা ঐকিক নিয়ম ফলো করতে পারি। অনেকের কাছে ঐকিক নিয়ম বিষয়টা সহজ মনে হয়, সেজন্য আমি চেষ্টা করছি ঐকিক নিয়ম দিয়েই তোমাদেরকে বিষয়টা বোঝানোর। আশা করছি সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে 15% ভ্যাট, 15% ভ্যাট, এই কথাটার আসলে মানে কি? এই কথাটার মানে হচ্ছে ক্রয় 115 টাকা। কেন? কারণ ক্রয় যদি 100 হয় এবং এর সাথে যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তাহলে কি হচ্ছে বলতো, তাহলে এর ভিতর কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত আছে। আচ্ছা আমি একটু সাজিয়ে লিখছি। তাহলে ক্রয় 115 টাকা, ভ্যাট এর ভিতর 15 টাকা, রাইট? তাহলে ক্রয় মূল্য 115 টাকা হলে ভ্যাট 15 টাকা, রাইট? তাহলে আমি যদি এখন সেই ছোটবেলার ঐকিক নিয়মের মতো করি, ক্রয় মূল্য 115 টাকা হলে ভ্যাট 15 টাকা, রাইট? এখন ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ভ্যাট কত হবে? তাহলে ভ্যাট হবে হচ্ছে এই 115 তখন নিচে চলে যাবে, কারণ তখন ভ্যাট অবভিয়াসলি আরো কম হবে, আর 15 টাকা তখন উপরে থাকবে। অতএব ক্রয় মূল্য যদি 2,30,000 টাকা হয়, 2,30,000 টাকা হয়, তাহলে ভ্যাট কত হবে? তখন 2,30,000 টাকা এটার সাথে গিয়ে কি হবে বলতো, গুণ হবে। চিন্তার কোনো কারণ নেই, আমি পুরো বিষয়টা আবার বলছি। 15% ভ্যাট মানে ক্রয় 15% ভ্যাট, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ক্রয় নরমালি 100 হতো, কিন্তু এখন কি আছে বলতো, এর সাথে ভ্যাট সহ আছে। এই যে ক্রয় ভ্যাট সহ, তাহলে ক্রয় যদি নরমালি 100 টাকা হয়, এখন কত আছে বলতো, 115 টাকা আছে। তাহলে ক্রয় 115 টাকা, ভ্যাট হচ্ছে এর সাথে আলাদা করে দেওয়া আছে 15 টাকা। তাহলে এখন একটি বিষয় মাথায় রাখতে হবে আমাদের, ক্রয় মূল্য যদি 115 টাকা হয়, এর ভিতর 15 টাকা ভ্যাট ইনক্লুডেড, তাহলে ভ্যাট কত হচ্ছে, 15 টাকা। ঐকিক নিয়মে আসি, ক্রয় মূল্য 115 টাকা হলে ভ্যাট 15 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে ভ্যাট কত হবে, আরো কম, অর্থাৎ এই যে 15 ডিভাইডেড বাই 115। আর ক্রয় মূল্য যদি 2,30,000 টাকা হয়, তখন গিয়ে কি হবে বলতো, এই পুরো যে ফিগারটি বা পুরো ব্যালেন্সটি এর সাথে 2,30,000 টাকা তখন গুণ হবে। তাহলে আমরা একটু ক্যালকুলেটর বের করে ফেলি, তোমরা সকলে একটু ক্যালকুলেশনটা করো তো, এই 15 ডিভাইডেড বাই 115 মাল্টিপ্লাইড বাই 2,30,000 টাকা কত আসে। ইন দ্য মিনটাইম আমিও করে ফেলি, 15 ডিভাইডেড বাই 115 এর সাথে গুণ হবে 2,30,000 টাকা। কত এসছে অ্যান্সার? 30,000। ইয়েস, ইউ আর রাইট। তার মানে আমাদের এই ক্রয় ভ্যাটের অ্যামাউন্টটি কত হবে বা পরিমাণ কত হবে, 30,000 টাকা। এখন আমাদেরকে বের করতে বলছে বিক্রয়ের যে ভ্যাট সেটি কত। তো বিক্রয়ের ভ্যাট এই বিষয়টা আমি করব না, এটা এখন তোমাদেরকে করতে হবে। আমি জাস্ট একটু ক্লু দিয়ে দিব। আমাদের বিক্রয়ের ক্ষেত্রে তখন এই বিষয়টা একটু অন্যভাবে হবে। বিক্রয় হবে তখন 115, ভ্যাট হবে তখন 15 টাকা। তাহলে এখন পুরো বিষয়টা সাজিয়ে লিখো, দেখি তোমরা কিরকম পাবো। ইন দ্য মিনটাইম আমিও এটির ক্যালকুলেশন করে ফেলি। বিক্রয় 115, ভ্যাট 15, 115 মাল্টিপ্লাইড বাই কত এসছে বিক্রয় ভ্যাট, 60,000। ইয়েস, 60,000। অর্থাৎ বিক্রয় ভ্যাট আমাদের জন্য কত হবে বলতো, 60,000। এটা বোঝার আরেকটা সহজ উপায় কি ছিল জানো? এটা বোঝার আরেকটা সহজ উপায় ছিল, আমাদের ক্রয়ের অ্যামাউন্ট যত, বিক্রয়ের অ্যামাউন্ট তার চেয়ে দ্বিগুণ। তাহলে ক্রয়ের চেয়ে বিক্রয়ের অ্যামাউন্ট যদি দ্বিগুণ হয়, অবভিয়াসলি ভ্যাটের অ্যামাউন্টও তার দ্বিগুণ হবে। তাহলে ক্রয় ভ্যাট এখানে বের হয়েছিল কত টাকা, 30,000 টাকা। তাহলে এখানে কত বের হবে, 60,000 টাকা। যদি ক্রয় থেকে বিক্রয়ের অ্যামাউন্ট দ্বিগুণ হয়, অবভিয়াসলি ভ্যাটের অ্যামাউন্টও তখন দ্বিগুণই হবে। এটা হচ্ছে একটা আমরা চোরা পদ্ধতি বলি না ভাই, মানে ট্রিকি শর্টকাট টেকনিক। তো এটা অনেকটা শর্টকাট টেকনিক বলতে পারো, যে ক্রয়ের সাথে ক্রয়ের দ্বিগুণ যদি হয় বিক্রয়ের পরিমাণ, তাহলে ক্রয় ভ্যাটের দ্বিগুণ অবভিয়াসলি বিক্রয়ের ভ্যাট হবে। তো এই হচ্ছে ভ্যাট সংক্রান্ত যত সকল প্রশ্ন। তাহলে ভ্যাট কিন্তু দুই জায়গায় যাবে, হ্যাঁ, ভ্যাট দুই জায়গায় যাবে। এইখানে হচ্ছে ক্রয় থেকে ক্রয় ভ্যাট বাদ যাবে, বিক্রয় থেকে বিক্রয় ভ্যাট বাদ যাবে। তাহলে ভ্যাট আরেকটা কোথায় যাবে, ভ্যাট আরেকটা যাবে হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়ে, যেটি আমরা আর্থিক অবস্থার বিবরণী ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে এতটুকু জেনে রাখো, ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট এই দুটো, চলতি সম্পদ এবং চলতি দায়, এই দুটো জায়গাতে যায় আর্থিক অবস্থার বিবরণীতে। তো এই হচ্ছে আমাদের ভ্যাট সংক্রান্ত যত আলোচনা। আশা করছি সকলের কাছে পুরো বিষয়টি পরিষ্কার। তাহলে ক্রয় ভ্যাট আমরা পেয়েছি 30,000 টাকা, বিক্রয় ভ্যাট আমরা পেয়েছি কত টাকা, বিক্রয় ভ্যাট আমরা পেয়েছি 60,000 টাকা। এখন এর সাথে আরো কিছু বিষয় যুক্ত থাকে, বা ক্রয়ের সাথে আসলে আরো কিছু বিষয় আমাদেরকে মাইনাস করতে হয়। কি কি জানো?
এর ভিতরে একটি বিষয় হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ। আমরা যখন বিনামূল্যে পণ্য বিতরণ করি তখন কি হয় বলতো, তখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মজুত পণ্য চলে যায়, রাইট? আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মজুত পণ্য চলে যায়, আউট হয়ে যায়, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মজুত পণ্য চলে যায়। সো এই মজুত পণ্যের নামে তো আসলে আমরা কোনো হিসাব রাখি না, রাখি? আমরা কিন্তু মজুত পণ্য নামে কোনো হিসাব রাখি না। অনেকেই হয়তো এখন প্রশ্ন করতে পারো, তাহলে ভাইয়া আমরা আর্থিক বিবরণীতে প্রারম্ভিক মজুদ কিভাবে দেখি বা সমাপনী মজুদ আমরা কিভাবে দেখি? প্রারম্ভিক মজুদ দেখি, এর কারণ হচ্ছে আমরা বছরের শুরুতে যত পণ্য আছে সেগুলো গুনি, সেগুলো ফিজিক্যালি আমরা গুনি এবং গুনে দেখি যে আমাদের কত প্রারম্ভিক মজুদ রয়েছে, এর সাথে জাস্ট আমরা এর দামগুলোকে মাল্টিপ্লাই করে দিই। সমাপনী মজুদের ক্ষেত্রেও সেম, আমরা বছর শেষে পণ্য কাউন্ট করি, আমাদের গুদামে যাই এবং প্রত্যেকটা আইটেম ধরে ধরে দেখি যে আমাদের বছর শেষে কতগুলো পণ্য অবিকৃত অবস্থায় আছে, যেটা হয়তো এই বছর বিক্রি হয়নি, আগামী বছর গিয়ে বিক্রি হবে, এটাকে আমরা বলি সমাপনী মজুদ পণ্য। তাহলে এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, এর ফলে কি হচ্ছে বলতো, আমাদের মজুদ পণ্য কমে যাচ্ছে। এখন এই মজুদ পণ্য যে কমে যাচ্ছে, এটা কি প্রারম্ভিক না সমাপনী আমরা কিন্তু জানি না। আমরা কি জানি না? তো আমরা কি করি, আমরা যেহেতু জানি না সেহেতু আমরা ক্রয় থেকে বাদ দিই। আমরা ক্রয় বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আসলে মজুদ পণ্যই বেসিক্যালি, অর্থাৎ যেই পণ্যটা আমরা বিক্রি করার উদ্দেশ্যে প্রস্তুত করেছি। তো আমরা তখন কি করি, এই বিনামূল্যে পণ্য বিতরণকে তখন আমরা ক্রয় থেকে মাইনাস করি। কোথা থেকে মাইনাস করি? ক্রয় থেকে মাইনাস করি। আর ক্রয় থেকে মাইনাস করার পরে আমরা আরেকটি কাজ করি, সেটা কি বলতো, সেটা হচ্ছে বিজ্ঞাপনের সাথে এই বিষয়টা যোগ করি। কেন? কারণ বিনামূল্যে পণ্য বিতরণ কিন্তু আসলে একটা বিজ্ঞাপনই। অনেকেই জানো যে বিজ্ঞাপনের বর্তমান সময়ে একটি বিষয় প্রচলিত, প্রচারই প্রসার। বিজ্ঞাপন বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? এই বিনামূল্যে যখন আমরা পণ্য বিতরণ করি এই বিষয়টির মাধ্যমে। আচ্ছা, আর কি কি হতে পারে? আর হতে পারে আগুনে বিনষ্ট পণ্য। অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে কি হয় বলতো, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বিনষ্ট হয়ে যায়, এটাকে আমরা বলে থাকি আগুনে বিনষ্ট পণ্য। এই আগুনে বিনষ্ট পণ্যের ফলে যেটা হয়, এই আগুনে বিনষ্ট পণ্যের ফলে আমাদের ব্যবসায় পণ্য কমে যায়। আমরা কিন্তু এখন এই স্টেপটি কভার করছি, অর্থাৎ ট্রিকি কিছু আইটেম। তো এই ট্রিকি আইটেমগুলো নিয়ে এখন আমরা আলোচনা করছি। আমাদের এই অংশটিও ডান, এটিও ডান, এটিও ডান। এখন আমরা কিন্তু ট্রিকি আইটেমগুলোতে আছি। সো বিনামূল্যে যে পণ্য বিতরণ, এই বিনামূল্যে পণ্য বিতরণ করলে আসলে কি হয়? দুঃখিত, আগুনে বিনষ্ট পণ্যতে ছিলাম, দুঃখিত। এই আগুনে বিনষ্ট পণ্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ পণ্যকে কমিয়ে দেয় বা আমাদের ব্যবসার পণ্যকে কমিয়ে দেয়। এর ফলে কি হয় বলতো, এর ফলে হচ্ছে আমরা পণ্যগুলো বিক্রি করতে পারি না। সো আমরা এর কিছু আইটেম আমরা ক্রয়ের সাথে অ্যাডজাস্ট করি, আর এর কিছু আইটেম চলে যায় অপরিচালন ব্যয়। সেটা অবশ্য সমন্বয়ের উপর ডিপেন্ড করবে, মানে সমন্বয়ের এক এক রকম খেলা রয়েছে। তো এই সমন্বয় সংক্রান্ত কিছু খেলা আমাদেরকে একটু মাথায় রাখতে হয়। এই সমন্বয় নিয়ে আমরা আরো বিস্তারিত পরবর্তী ক্লাসটিতে আলোচনা করব। আজকের এই ক্লাসটি একেবারেই বেসিক নির্ভর। যারা বিশদ বিবরণী আগে কখনো পড়ে আসেনি তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আছো বিশদ বিবরণী পড়েছো ঠিকই, কিন্তু এই বিশদ বিবরণীর কনসেপ্টগুলো ক্লিয়ার হবে বুঝনি। সো এই হতে পারে তোমার ক্রয় থেকে বা বিক্রয় থেকে আর কি কি আইটেম বাদ যেতে পারে। তারপর আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে আমরা বিজ্ঞাপনের বিলম্বিত করি। বিজ্ঞাপনকে কি করি? বিলম্বিত করি, এবং বিজ্ঞাপনকে বলা হয়ে থাকে একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বিজ্ঞাপন, এটি নিয়ে এখন আমরা আলোচনা করছি। বিজ্ঞাপন ধরে নিচ্ছে আমাদের ব্যয় মিলে দেওয়া আছে 10,000 টাকা 5 বছরের জন্য। 10,000 টাকা কত বছরের জন্য? 5 বছরের জন্য। সো 5 বছরের জন্য যেহেতু বিজ্ঞাপন, সেটা আমরা কি করি বলতো, যত টাকা এই বছরের খরচ সেটাকে এই বছর দেখাই, তারপরে পরবর্তী টাকাটাকে আমরা পরবর্তী বছর নিয়ে যাই। তো আমরা বিশদ বিবরণীতে এই বছর এইভাবে দেখাই যে বিজ্ঞাপন 10,000 টাকা, এখান থেকে বাদ দিই কত জানো? এই 5 দিয়ে এখন আমরা 10,000 কে ভাগ দিব। তো আমরা তখন এটাকে বলি বিলম্বিত। তো এই বিলম্বিত 8,000, তখন আমাদের বাহিরের কলমে কত টাকা যায় বলতো? 2,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, আর এই বিলম্বিত বিজ্ঞাপন আবার কোথায় যাবে বলতো? এই বিলম্বিত বিজ্ঞাপন আবার চলে যাবে চলতি সম্পদে। উদ্ধৃত পত্রের যে চলতি সম্পদ নামক ক্যাটাগরি আছে, সেই চলতি সম্পদে তখন চলে যাবে এই বিলম্বিত বিজ্ঞাপন নামক আইটেমটা। তাহলে দেখো, আমি অলরেডি বলেছি যে সমন্বয়ের যে সকল আইটেমগুলো সেগুলো কিন্তু 2 জায়গায় যায় বা 2বার করে যায়। সেগুলো 2বার করে যায়। তাহলে কোথায় কোথায় যায় বলতো? এই যে বিজ্ঞাপন ব্যয় মিলে দেওয়া ছিল 10,000 টাকা 5 বছরের জন্য, এটাকে আমরা কিভাবে সলভ করলাম? এটাকে আমি 5 দিয়ে ভাগ দিয়েছি। 5 দিয়ে ভাগ দেওয়ার পর আমার এই বছরের খরচ কত আসে বলতো? এই বছরের খরচ চলে আসে আমার জন্য 2,000 টাকা। 2,000 টাকা চলে আসে, এবং
আমি তখন কি করেছি, এই 2000 টাকাকে আউটার কলামে দেখিয়েছি, অর্থাৎ ফাইনাল যে টাকার কলামটি সেখানে আমি 2000 টাকা দেখিয়েছি এবং 8000 টাকা বিলম্বিত নামে এখানে বাদ দিয়েছি। তাহলে এই বছর আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা হয়ে গেল বলতো? আমার ব্যবসার জন্য বিলম্বিত বিজ্ঞাপন হলো 8000 টাকা। পরবর্তী বছর যখন হবে, অর্থাৎ এটা যদি 2018 সাল চিন্তা করি, তাহলে 2019 সালে গেলে কি হবে? 2019 সালে গেলে জাস্ট হচ্ছে আমার এই বিলম্বিত বিজ্ঞাপনের অ্যামাউন্টটি কমে যাবে। বিলম্বিত বিজ্ঞাপনের অ্যামাউন্ট তখন হবে 6000 টাকা বেসিক্যালি, এবং বাহিরের কলমে তখন কত টাকা যাবে বলতো? 4000 টাকা। কারণ তখন এই বিলম্বিত 2000 টাকা তখন খরচ হিসেবে ইনক্লুডেড হয়েছে, অর্থাৎ এই বছরের খরচ হিসেবে তখন আমাদের জন্য ধার্য হয়েছে। সো এই 6000 টাকা তখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি হিসেবে গণ্য হবে বলতো? চলতি সম্পদ। এর পরবর্তী বছর গেলে কি হবে? এর পরবর্তী বছর গেলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তখন বিলম্বিত খরচের পরিমাণ দাঁড়াবে 4000 টাকা। সো তখন বাহিরের কলমে খরচ হিসেবে কত যাবে? 6000 টাকা। আচ্ছা, এর পরের বছর কত হবে? এর পরের বছর 2000 টাকা হবে বিলম্বিত, বাহিরের কলমে যাবে 8000 টাকা। এবং এর পরের বছরে গেলে কি হবে জানো? এর পরের বছরে গেলে সবগুলো খরচই আমরা অলরেডি বিলম্বিত করে ফেলছি, আমাদের কাছে আর কোনো আইটেম নেই। সো তখন আমাদের বিজ্ঞাপন খরচটা কি হয়ে যাবে বলতো? আমরা অবসায়িত করে ফেলবো বেসিক্যালি, এবং তখন আমাদের কাছে কিন্তু কোনো বিজ্ঞাপন খরচ বেসিক্যালি থাকছে না। সো এই হচ্ছে আমাদের বিজ্ঞাপন সংক্রান্ত বেশ কিছু খরচ। এখন আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মণিহারি সংক্রান্ত একটি বিষয়। তো অনেক সময় রেওয়া মিলে মণিহারি নামক কোনো আইটেম দেওয়া থাকে না, কিন্তু সমন্বয়ে বলা থাকে মণিহারি খরচ অমুক হয়েছে তমুক হয়েছে, মণিহারি সংক্রান্ত বেশ কিছু তখন ইনস্ট্রাকশন আমাদেরকে দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা রেওয়া মিলে দেখবো সাধারণ খরচ নামে কোনো আইটেম আছে কিনা। রেওয়া মিলে তখন আমরা দেখবো সাধারণ খরচ এই নামে কোনো আইটেম আদৌ আছে কিনা রেওয়া মিলে। তো এই সাধারণ খরচটাকে তখন আমরা খুঁজে বের করব এবং মণিহারিকে তখন সাধারণ খরচের সাথে অ্যাডজাস্ট করবো। এটা কখন করব? যখন আদৌ মণিহারি নামে, সাপ্লাইজ নামে, সম্ভার নামে কোনো আইটেম থাকবেই না রেওয়া মিলে। যখন একেবারেই থাকবে না, তখন আমরা যেটা করি সাধারণ খরচের সাথে মণিহারিকে অ্যাডজাস্ট করি। তবে আশা করছি পরীক্ষায় তোমাদের রেওয়া মিলে দেওয়া থাকবে এই মণিহারি বা সাধারণ খরচ হোয়াট এভার যেটাই বলি না কেন, এটা দেওয়া থাকবে। আরেকটি বিষয়ে আমাদেরকে একটু মাথায় রাখতে হয় এই বিশদ বিবরণী প্রস্তুত করতে গেলে, সেইটা হচ্ছে আমাদের বিনিয়োগের সুদ বা উত্তোলনের সুদ, এই বিষয়টা ক্যালকুলেট করার ক্ষেত্রে ধরে নিচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকাল হচ্ছে এখন 2018। তো আমরা 10% হারে বিনিয়োগ করেছি, 10% হারে বিনিয়োগ করেছি, এবং আমরা বিনিয়োগ করেছি হচ্ছে তোমার 1/3/2018 তারিখে, 1/3/2018 তারিখে। তো সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগের সুদ কত হবে? বিনিয়োগের সুদ কিন্তু সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই 10% বিনিয়োগ ধরে নিচ্ছি 10,000 টাকা, 1 লক্ষ টাকা। তো এই 1 লক্ষ টাকার উপর কিন্তু শুধুমাত্র তখন 10% গুণ করে দিলে কিন্তু হবে না, কারণ আমাদেরকে এখানে তারিখ দেখতে হবে। আমরা বিনিয়োগ করেছি কবে? আমরা মার্চের 1 তারিখে কিন্তু বিনিয়োগ করেছি। যেহেতু আমরা মার্চের 1 তারিখে বিনিয়োগ করেছি, সেহেতু কিন্তু আমরা পুরো বছরের কিন্তু বিনিয়োগের সুদ ধরতে পারবো না। তাহলে আমরা বিনিয়োগের সুদ ক্যালকুলেট করব কিভাবে? দেখো, আমরা মার্চের 1 তারিখে বিনিয়োগ করেছি, তার মানে মার্চ মাস পুরোটা কাউন্ট হবে সুদের জন্য। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ আমরা 10 মাসের জন্য সুদ ক্যালকুলেট করব। তাহলে এই 10 মাসের সুদ আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা প্রথমে 1 লক্ষকে 10% দিয়ে গুণ দিব, 1 লক্ষ মাল্টিপ্লাইড বাই 10%, তো আমরা একটা অ্যানসার পাবো। একে ভাগ দিব আমরা 12 দিয়ে, কত দিয়ে? 12 দিয়ে। 12 দিয়ে ভাগ দিলে আমরা 1 মাসের সুদ পাবো। কিন্তু আমাদের সুদ ক্যালকুলেট করতে হবে কয় মাসের জন্য? আমাদেরকে সুদ ক্যালকুলেট করতে হবে 10 মাসের জন্য। তাহলে তখন আমরা আবার 10 দিয়ে সেটাকে গুণ দিব। তাহলে এই যে 1 লক্ষ মাল্টিপ্লাইড বাই 10%, এইটাকে আমরা ভাগ দিচ্ছি কত দিয়ে? 12 দিয়ে, এবং গুণ দিচ্ছি কত দিয়ে? 10 দিয়ে। তাহলে যখনই আমরা এই কাজটা করছি, তখনই আলটিমেটলি কি এসে যাচ্ছে বলতো? আমাদের এই বছরের জন্য বিনিয়োগের সুদ কত হচ্ছে সেটা এসে যাচ্ছে। একটা ট্রিক্স বলে দিই তোমাদেরকে, অনেক সময় এমন হতে পারে এখানে 8 এর জায়গায় 7 দেওয়া থাকতে পারে, 8 এর জায়গায় 7 দেওয়া থাকতে পারে। সো এই ট্রিক্সটা আসলে অনেকে বুঝে না। অনেকে কিভাবে জানো? অনেকে হচ্ছে জাস্ট তখন এই একই পদ্ধতিতে বিষয়টা সলভ করে, কিন্তু এইভাবে কিন্তু হবে না। দেখো, আমরা 2018 সালে কিন্তু আমরা এই বিনিয়োগটা করেছি বেসিক্যালি, হ্যাঁ। তো 2018 সালে, দুঃখিত, 2018 সালের জন্য আমরা হিসাব করছি। এখন বিনিয়োগটা যদি 2017 সালে করি, এই যে তখনকার যে বকেয়া যে বিনিয়োগটা, সেটা কিন্তু অলরেডি ওই বছর ক্যালকুলেট হয়ে গেছে।
সো ওই বছর কিন্তু অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে, তখন কিন্তু আমরা কিন্তু 17 মাসের জন্য বা দুঃখিত 22 মাসের জন্য কিন্তু তখন আমরা বিনিয়োগের সুদ ধার্য করব না। কারণ এই যে অ্যাডজাস্টমেন্টটা এটা আমরা করেছি 2017 সালে, কিন্তু আমরা ম্যাথ করছি কত সালে, 2018 সালে। এর মানে কি? এর মানে হচ্ছে 2018 সাল বা আমরা যেই হিসাবকালে অঙ্ক করছি সেই হিসাবকালটা আসলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। অনেক সময় আমাদের ঋণের উপর সুদ ধার্য করতে হয়। সো যখন আমরা আমাদের ঋণের উপর সুদ ধার্য করতে হয় তখন আমরা ঠিক একই অ্যাপ্রোচে ঠিক একই ভাবে আমরা কিন্তু ঋণের উপর সুদ ধার্য করে থাকি। তো এর পাশাপাশি আর কি কি আইটেমে প্যাচ থাকে? নরমালি ইজারা সম্পত্তি বা বিভিন্ন কিছুর উপর অবচয় বা অবলোপন ধার্য করতে বলে থাকে অনেক সময়। তারপর মজুরি বকেয়া থাকে, অনেক খরচ বকেয়া থাকে, অনেক আয় বকেয়া থাকে, এবং এই বিষয়গুলো আমাদেরকে একটু পীড়া দেয়। তখন এটা একটু দেখে না আমাদের জন্য প্রয়োজন। আমরা বকেয়া যে সকল খরচ বা আয় রয়েছে সেগুলোকে যোগ কেন করি? বকেয়া যে সকল খরচ রয়েছে সেগুলোকে আমরা যোগ কেন করি? সেটা আয় হোক বা সেটা ব্যয় হোক, কেন? অনেক সময় দেখবে যে রেওয়া মিলের মজুরি দেওয়া আছে 10,000 টাকা, রেওয়া মিলের মজুরি দেওয়া আছে 10,000 টাকা, কিন্তু আবার সমন্বয়ে বলা আছে যে এর বকেয়া মজুরি রয়েছে 2,000 টাকা। তখন আমরা কি করি? এই বকেয়া মজুরিটাকে তখন এর সাথে যোগ করি। অনেকের মনে কি কখনোই প্রশ্ন আসেনি বা তোমাদের মনে কি কখনোই প্রশ্ন আসেনি যে এই বকেয়া খরচ বা বকেয়া আয়গুলোকে আমরা যোগ কেন করি? আমরা বিয়োগও তো করতে পারতাম, বা অগ্রিম গুলোকেও কিন্তু আমরা চাইলে বিয়োগ বা যোগ করতে পারতাম, কিন্তু এটাই কেন অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা এখন হয়তো বা আসেনি। সো এর উত্তরটা হলো এরকম যে আমাদের ব্যবসা হিসাব বিজ্ঞান একটি নীতিমালা ফলো করে, যে নীতিমালাটাকে আমরা বলে থাকি সমন্বয় নীতি। কি নীতিমালা? এটাকে বলে থাকি সমন্বয় নীতি। তো সমন্বয় নীতি আমাদেরকে যেটা বলে যে এই হিসাবকালের যত আয় হয়েছে বা এই হিসাবকালে যত ব্যয় হয়েছে সেটাকে এই হিসাবকালে লিখতে হবে। অর্থাৎ 2018 সালে যত আয় ব্যয় হয়েছে সেটাই আমরা 2018 সালের আর্থিক বিবরণীতে দেখাবো। অনেক আইটেম থাকতে পারে যেগুলো 2019 সালের অর্থাৎ আগামী বছরের, এটাকে আমরা কি বলে থাকি? অগ্রিম। তো অগ্রিম আয় বা ব্যয়কে কিন্তু আমরা আয় ব্যয় হিসাবে দেখাই না। অগ্রিম আয় বা ব্যয়কে কিন্তু আমরা আয় বা ব্যয় হিসেবে দেখাই না। এজন্য আমরা কি করি? অগ্রিম আয় বা ব্যয়কে আমরা বাদ দিয়ে দেখাই, আমরা বিশদ আয় বিবরণীতে বাদ দিয়ে দেখাই। আর বকেয়া আয় বা ব্যয়কে আমরা কি করি বলতো? আমরা বকেয়া আয় বা ব্যয়কে খরচ হিসেবে দেখাই। এখন পুরো বিষয়টা যদি আমি একটি টেবিল আকারে তোমাদেরকে বর্ণনা করি তাহলে বিষয়টা হবে এরকম যে, আর এই বিষয়টা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। বকেয়া আয় ব্যয়, এদেরকে আমরা আয় ব্যয় হিসাবেও কনসিডার করি, অর্থাৎ যোগ করি বেসিক্যালি। কোথায়? বিশদ আয় বিবরণীতে। আবার এদেরকে উদ্ধৃত পত্র দেখাই চলতি সম্পদ অথবা দায় নামে। এটা কিসের ক্ষেত্রে? বকেয়ার ক্ষেত্রে। কিন্তু অগ্রিমের ক্ষেত্রে কি ব্যাপারটা সেম? অগ্রিমের ক্ষেত্রে কিন্তু একেবারেই ব্যাপারটা সেম নয়। তাহলে অগ্রিমের ক্ষেত্রে আমরা কি করি? অগ্রিম কোন আয় বা ব্যয়, অগ্রিম আয় বা ব্যয় আমরা আয় ব্যয় হিসেবে দেখাই না। অর্থাৎ এটাকে আমরা কি করি বলতো? এটাকে আমরা বিশদ আয় বিবরণীতে এটাকে মাইনাস করে দেখাই। এটা এই অগ্রিম কোন আয় বা ব্যয়কে আমরা আয় বা ব্যয় হিসেবে স্বীকার করি না, তখন আমরা কি করি? এটাকে বাদ দিয়ে দেখাই। তাহলে এদেরকে কি করি? এদেরকে আমরা চলতি সম্পদ বা দায় হিসেবে কনসিডার করি। তাহলে এই দুটোর ক্ষেত্রে একটি বিষয় কমন, যে এই দুটোকে আমরা উদ্ধৃত পত্রে এদেরকে কনসিডার করি বা উদ্ধৃত পত্রে এদের আমরা দেখাই, উদ্ধৃত পত্রে এদের আমরা শো করি। কিন্তু অগ্রিমের ক্ষেত্রে কি হয় বলতো? আমরা বিশদ আয় বিবরণীতে এদেরকে আয় বা ব্যয় হিসেবে স্বীকার করি না। কেন? সমন্বয় নীতির কারণে। সমন্বয় নীতি বলে আগামী বছরে কোনো আয় বা ব্যয়কে এই বছর দেখানো যাবে না। আগামী বছরের আয় বা ব্যয়কে আগামী বছরই দেখাতে হবে, এই বছরের আয় ব্যয়কে এই বছরই আমাদেরকে দেখাতে হবে। তো আমরা এই জন্য কি করি? আমরা অগ্রিম কোনো আয় বা ব্যয়কে এই বছর যোগ করি না, রাদার কি করি? বিয়োগ করি। তাহলে এদেরকে যোগ কখন করব? আগামী বছর গিয়ে করব। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। আর বকেয়া আয় এবং ব্যয়কে কিন্তু আমরা এই বছরে যোগও করি এবং এটাকে কিন্তু উদ্ধৃত পত্রে চলতি সম্পদ বা দায় হিসেবেও কিন্তু আমরা এদেরকে দেখাই। সো এই হচ্ছে মূলত সোফার বিশদ আয় বিবরণী সংক্রান্ত আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা।
পরীক্ষায় দুটো যে প্রশ্ন থাকে এর ভিতর অনেক সময় দেখা যায় দুটো প্রশ্নেই আমাদের বিশদায় বিবরণী প্রস্তুত করতে বলেছে, অথবা একটিতে বিশদায় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটিতে বিশদায় বিবরণী এবং উদ্ধৃতপত্র, অর্থাৎ এই তিনটা আইটেমের ভিতরে আর কি একটু ভেরিয়েশন দেখা যায় আমাদের এক্সাম হলে। সো আমাদেরকে যে বিষয়টা একটু মাথায় রাখতে হয়, আমাদের বিশদায় বিবরণী কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয়। এবং এই ক্ষেত্রে তোমাদের জন্য আমার একটি সাজেশন থাকবে, সেটি হলো বিগত বছরে যত বোর্ড প্রশ্ন এসছে সকল বোর্ড প্রশ্নের এই সমন্বয় এবং প্রশ্ন এবং রেওয়ামিল এই দুটো বিষয় একটু দেখে বিশদায় বিবরণীটা অন্তত খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখো। এক্সাম হলে মালিকানা সত্ত্ব বিবরণী থেকে কোশ্চেন একটু কমই আসে, তবে বিশদায় বিবরণী খুবই 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 গুরুত্বপূর্ণ, এর গুরুত্বপূর্ণ বলার অপেক্ষা রাখে না। তো তোমরা আরেকটি যে কাজ করতে পারো, তোমাদের অনেকের কাছে পাঠ্য বই রয়েছে, এইচএসসি পাঠ্য বই সবার কাছে আছে অবভিয়াসলি। সো তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে বইয়ের মানে গণিত যেসব অনুশীলন রয়েছে, গাণিতিক অনুশীলন রয়েছে, সেগুলোর আগে বেশ কিছু সমন্বয় দেওয়া আছে এবং বেশ কিছু সমন্বয়ের ট্রিটমেন্ট দেওয়া আছে। তো এই সমন্বয়গুলোকে তোমরা কি করতে পারো, চাইলে একটু দেখতে পারো, এবং মানে দেখলে তোমাদের জন্য অবভিয়াসলি ভালোই হবে। আর বিগত সালের প্রশ্নগুলো অবভিয়াসলি তোমাদেরকে সলভ করতে হবে। সো এই হচ্ছে মূলত বিশদায় বিবরণের মূল আলোচনা। আজকের এই আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, কারণ আজকের এই ক্লাস এখানেই শেষ নয়। কমেন্টেও আমি অ্যাক্টিভ থাকি এবং অনেকেরই কমেন্ট পড়ি দেখি। সো এই ক্লাসটির পরেও তোমাদের যাদের যেই রকম সমস্যা রয়েছে বা যে কোনো সমস্যা, তোমরা অবভিয়াসলি এই ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দিবে এই লাইভ ভিডিওটিতে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা বিশদায় বিবরণী তো আমরা দেখেছি, এর উপর আরো কিছু অ্যাডিশনাল কিছু সমন্বয় দেখে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী এবং উদ্ধৃতপত্র করার চেষ্টা করব। সেটি হচ্ছে পার্ট 2। বেসিক্যালি এটি ছিল পার্ট 1। সো আর্থিক বিবরণীর উপরে প্রথম পার্টটি এখানেই শেষ হলো, এখানেই সমাপ্ত হলো। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি নতুন কিছু শেখাতে পেরেছি, বা যদি শেখাতে পারি অবভিয়াসলি আমার খুবই ভালো লাগবে। আর শেখাতে না পারলে অবভিয়াসলি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই নতুন কিছু শেখানোর জন্য। আর হচ্ছে আজকের এই ক্লাসটি সাপোর্টেড বাই গুড লাক স্টেশনারি। সো এই গুড লাক স্টেশনারিকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামী দিনগুলোতে তোমাদেরকে পাশে পাবো, গুড লাককে পাশে পাবো। স্টে উইথ রবি 10 মিনিট স্কুল, নেভার স্টপ লার্নিং।